Hello, ladies and gentlemen. Welcome back. Welcome back again our online class. Few days we had systematical problem and we are first, so that the class will be postponed and it will be interruption of class. So please join with us. Now today I am okay. A few weaknesses exist now, but I think I overcome it very short time. Within a short time I will overcome it. Okay, নেপাল থেকে সরাসরি আপনাকে দেখছি। সাইফুর আমিম, তুমি নেপালে কি করতে গেছো এই করোনার মধ্যে? বাবা, এখন দেশে থেকে মারা গেলেও অনেক ভালো। আমি যাই না, আমার পোস্ট করোনার সকল সিমটম ছিল ভাই, অল টাইপস অফ সিমটম। শুধু একটা সিমটম ছিল না, সেটা হচ্ছে গন্ধগত ব্যাপার। আমি অলওয়েজ, এরা হতে পারে আমার ঘ্রাণ শক্তি অনেক প্রখর আর কি, বাট বাদ বাকি গলা ব্যথা, ঠান্ডা, সর্দি, জ্বর, এভরিথিংস পোস্ট করোনার সিমটম সব কিছুই ছিল। বাট আমি আসলে টেস্ট করাইনি ভাই। আমি টেস্টের ব্যাপারে আসলে আমি ইন্টারেস্টেড ছিলাম না। এখন বলতে হবে দাদা আপনি সচেতন মানুষের টেস্ট করলেন না। আসলে ভাই আমি কোনো শায়েদের হাতের কিরান্নক হতে চাই নাই আর কি, ঠিক আছে? এই জন্য আমি চাইনি কোনো শায়েদের হাত, কোনো সাবরিনার হাত শক্তিশালী হোক। আমি এই জন্য আলটিমেটলি আমি আমার সোশিয়াল অ্যাওয়ারনেস থেকে যতটুকু, তবে আই থিঙ্ক অ্যাট দিস মোমেন্ট নাও ইট উইল বি যদি পজিটিভ, যদি ভবিষ্যতে আমি যদি অতীতে পজিটিভও থাকতাম, নাও আই অ্যাম নেগেটিভ আর কি করোনা। সো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক। সবাই তোমরা জয়েন করো। বেশি ক্লাস নেব না ভাই, একটু ধীরে ধীরে। আমি এই জন্য আজকে নিলাম যাতে 2-1 দিনের মধ্যে ক্লাস নিতে নিতে আমি তাতে ইয়েতে চলে আসতে পারি। তো আমি গতদিন যে ক্লাসটা তোমাদের নিয়েছিলাম সেখানে তোমরা একটু ব্লারগত সমস্যা বলেছিলে আর কি। আমি জানি না আজকে এই সমস্যা না হওয়ারই কথা। আমি একটু ইয়েটা চেক করে নিচ্ছি আর কি। চেক করে নিয়ে তারপর ক্লাসে, আমি সেই আসলে ক্লাসে একটানা নিয়েছিলাম, চেক করে নাই। আমার নেটের প্রতি অধিক বিশ্বাস ছিল আর কি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে এটা আসলে ইন্টারনেট আর আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে এরা অস্থির ব্যবসা করে আর কি। তো যাই হোক আর কি। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্লিজ, আপনাদেরকে আমি ওটা দিয়েই শুরু করব যে ম্যাথটা আলটিমেটলি যে এটা ব্লাড ছিল আর কি, যে প্রুফটা, সে প্রুফটা হালকা একটু দেখিয়ে দেবো। আমি মনে হয় কথা বলেছিলাম আপনাদের সাথে ইন্টারনাল এনার্জি নিয়ে, অনেক ইনফরমেশান দিয়েছিলাম। ক্লাসটা একটু থিওরিটিক্যাল ছিল, আর সেদিনের থেকে আসলে আমি ফিল করছিলাম, বুঝছো, মানে শরীরে ওরকম পাচ্ছিলাম না আর কি, কিন্তু আমি বুঝতে পারিনি আর কি। তো যাই হোক আর কি। তো আমি যেটা নিয়ে এখন তোমাদের সাথে কথা বলবো আর কি, এবং আমি আশা করি তোমাদেরকে আমি আগাই দেবো ক্লাস। এবং তোমাদেরকে বলি জানুয়ারির আগে তোমরা অফলাইন ক্লাসে ফিরতে পারবে না, অনলাইন ক্লাসে ভরসা। আমি চেষ্টা করবো যতটুকু পারি এখন আগাই দিয়ে তোমাদেরকে নিয়মিতই ক্লাস নেব। অনেক অপেক্ষা করলাম, অপেক্ষার প্রহর হয়তো বা আর কখনোই শেষ হবে না আর কি। তো ঠিক আছে আর কি, তোমরা জয়েন করো, আমি এখন শুরু করছি আর কি। তো ঠিক আছে, সবাইকে গুড মর্নিং আর কি। আমি গুড মর্নিং নিয়ে শুরু করছি। আমি তোমাদের কমেন্টগুলো পরে পড়ে নিচ্ছি। তো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম আর কি, আমি তোমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমি একটু ভালো করে বলি, তোমরা একটু কথাটা শোনো। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা বলতেছে যে তাপকে শক্তিতে রূপান্তর করা সম্ভব হতে পারে, কাজে রূপান্তর করা সম্ভব হতে পারে। তো আসলে বা তাপকে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা সম্ভব হতে পারে। তো আলটিমেটলি তোমরা একটু ভালো করে ফিল করার চেষ্টা করো যে তাপ যদি সত্যিই তোমার শক্তি হয়, তাহলে তাপের সাহায্যে কাজ পাওয়া যাবে। কারণ আমরা কাজ করার সামর্থ্যকেই শক্তি বলি, বা শক্তির বিনিময়ে কাজ পাই এরকম। তো এখন তা মানলাম তাপকে কাজে রূপান্তর, কিন্তু তাপকে কি পুরাটাই কাজে রূপান্তর করা যাবে? অর্থাৎ তাপকে কি একটা নির্দিষ্ট শক্তি ফুললি কনভার্ট করতে পারবো? তো এই ব্যাপারে আমাদেরকে প্রথম তাপগতিবিদ্যার সূত্র সম্বন্ধে একটা বিজ্ঞান ধারণা দেয়, তার নাম হচ্ছে জুল। তো জুল আমাদেরকে যেটা বলে যে যদি, ওর সূত্রের শুরুটাই ছিল যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে অথবা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা দেয়, তবে তাপ এবং কাজ পরস্পর সমান হয়। কিন্তু তোমরা তো জানো যে পরস্পরের সমানুপাতিক হয়, কিন্তু যদি এসআই একক করি তাহলে সে উঠে যায়, তাহলে তাপ ও কাজ পরস্পর সমানই হয়ে যাচ্ছিল। এখন এখানে একটা প্রবলেম দাঁড়াই গেল, যেখানে বুঝছো এই যে যদি, এই কথাটা আমরা মানি না আর কি। কেন আমরা যদি ব্যবহার করবো? আসলে তাহলে শর্ত কি, মানে কখন এই যদিটা থাকবে না যে তাপ
আর কাজ পরস্পর সমান হবে। তো এই ব্যাপারটা বিজ্ঞানী ক্লোসিয়াস আমাদেরকে আর একটু ইলাবোরেটলি জুলকে একটু এক্সটেন্ড করে যে জিনিসটা বললো যে আমরা যখন কোনো সিস্টেমে তাপ দিই, এটা একটু কল্পনার জন্য আমি তোমার বলছিলাম যে আমরা যখন একটা পাতিলে পানি নিয়ে পাতিলের নিচে তাপ দিই, তাপটা সরাসরি আগেই কিন্তু পানিতে যায় না, আগে পাতিল নেয় তারপরে পানিকে দেয়। তো এটা একটু বোঝার জন্য বলছে। তো ঠিক একইভাবে আমরা যখন কোনো সিস্টেমে হিট দিই, তখন সেই হিটটা সিস্টেম দুইটাভাবে ব্যয় করে। সিস্টেম দুইভাবে ব্যয় করে, প্রথমে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে, তারপর গান সিস্টেম কাজ করে। তার মানে কিন্তু তাপটা পুরাপুরি কিন্তু কাজে রূপান্তর হবে না যদি সেখানে ইন্টারনাল শক্তির পরিবর্তন, তখনই তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হবে যদি ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন না হয়। তাহলে ওই যে জুলের সূত্রের যে একটু সীমাবদ্ধতা ছিল, যদি তাপকে সম্পূর্ণরূপে কাজে, এখন যদি যাবে কি না, আসলে তাপ শুধু কাজে তাপ দিলে শুধু কাজই হয় কিনা অন্য কিছু হয় কিনা, এই ব্যাপারটা আমাদেরকে ক্লোসিয়াস কনফার্ম করে দিল। এবং ক্লোসিয়াসের সূত্রকে আমরা তোমাদেরকে যেভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছিলাম, যে এটা বলছিলাম যে আমাদের এটা যদি একটা কথার কথা আর কি, যদি তাপগতীয় সিস্টেম হয় এরকম একটা, এটা আসলে এরকমই হতে হবে এরকম না। আমি বারবার বলছি সিস্টেম সম্বন্ধে যে জড়জগত পরীক্ষা নিরীক্ষার সময় আমরা জড়জগতের যে নির্দিষ্ট অংশ নিয়ে, মহাবিশ্বটা অনেক বড়, এর যে ক্ষুদ্র অংশ যতটুকু আমরা এক্সপেরিমেন্টটা করি সেটাকে আমরা সিস্টেম বলতেছি। আমি আজকে তোমাদেরকে ওগুলো আরও বলবো আর কি। তো তোমরা একটা তথ্য একটু শুনেই নাও, যাই হোক তোমার একটু বলে নিই। ধরো কথার কথা, আমি পরীক্ষা নিরীক্ষার সময় আমি এতটুকু জায়গা নিয়ে আলোচনা করলাম আর কি। এরকম গোলাকার হইতে হবে এরকম কোনো নয়, আয়তাকার বক্রাকার যে কোনো একটা আবদ্ধ অঞ্চল, একটা আবদ্ধ অঞ্চল ক্লোজড এরিয়া যতটুকু নিয়ে আমি আলোচনা করছি সেটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম। তাহলে এই যে এটা আমাদের হচ্ছে সিস্টেম। আর এই যে সিস্টেমের বাইরে যে জিনিসটা থাকে এটাকে আমরা বলি সারাউন্ডিংস বা পরিবেশ অথবা পরিপার্শ্ব, যে নামেই ডাকি না কেন, পরিপার্শ্ব যে নামেই ডাকি না কেন। তো সারাউন্ডিংস এটা সিস্টেম। আর এই যে এই লাইনটা দেখতেছো, এই সারাউন্ড সিস্টেম আর সারাউন্ডিংকে যে কল্পিত রেখা অথবা সত্যিকারের যে রেখা পৃথক করে সেটাকে আমরা বলি বাউন্ডারি। বাউন্ডারি এটাকে আমরা বলতেছি বাউন্ডারি। তাহলে আলটিমেটলি তিনটা জিনিস সম্বন্ধে বা বেষ্টনী বাংলা করলে দাঁড়ায়, তিনটাই শিখে রাখো, তোমাদের ইংলিশেও কাজে দিবে, রিয়েলিস্টিক লাইফে প্রয়োগ করতে পারবা। তো আমরা বলি যে এটা তোমার বাউন্ডারি, তার মানে ওই রিজনের মধ্যে ওকে ওর যে তোমার কর্মক্ষেত্রটা এতটুক, তাহলে যতটুক জায়গার মধ্যে সে তার এক্সপেরিমেন্টটা করবে সেটা হচ্ছে তার বেষ্টনী আর কি। তো এটা হচ্ছে তার বেষ্টনী আর কি। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে। আমি একটু এইদিকে সরিয়ে লিখলে মনে হয় ভালো দেখতে পেতে। ওকে ওয়েট লেডিস এন্ড জেন্টলম্যান, ঠিক আছে। তো দেখো, তো যেটা নিয়ে আমি তোমাদেরকে ভাই কথাবার্তা বলার চেষ্টা করছিলাম, তো পরীক্ষা নিরীক্ষার সময় আমি যে নির্দিষ্ট অংশটা নিয়ে কথা বলছি সেটাকে আমরা বলতেছি সিস্টেম। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আমাদের, তাহলে এই ভিতরে এই বাউন্ডারির ভিতরের জায়গাটা সিস্টেম, বাইরের জায়গাটা সারাউন্ড, আর এই এটাকে আমরা বলতে সিস্টেম। আর সারাউন্ডিংকে যে পৃথক করে রাখছে সেটাকে আমরা বলতেছি যে কল্পিত রেখা বা কল্পিত লাইন বা কল্পিত প্রাচীর, যেটা সিস্টেম এবং সারাউন্ডিংকে তোমার পৃথক করে রাখে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বেষ্টনী। তো এখন তোমরা এটা বলতে পারো ভাই সিস্টেমের বাংলা করা হয়নি আমাদের বইয়ে, সিস্টেমের বাংলা সিস্টেমে রেখে দিয়েছে আর কি, কারণ সিস্টেমটাই আমাদের কাছে বেশি পরিচিত। এবং তোমাদের আর একটু ফিল করাই দিই আসলে সিস্টেম ব্যাপারটা কেমন। তোমরা এটা মনে রেখো, আমি বারবার বলছি এই যে পরীক্ষা নিরীক্ষার সময় ধরো আমি কথার কথা আমার এই রোমে এক্সপেরিমেন্ট করব, এই রোমের ভিতর, তাহলে আমার রোমটা সিস্টেম। আর রোম বাদে রোমের বাইরে যা কিছু আছে এই পুরো মহাবিশ্বটাকেই আমরা পরিবেশ বলবো। আর তোমার এটা ফিল করার জন্য আমি আর একটু ভালো করে লিখে দিই, এটা তোমরা একটু মাথার মধ্যে ঢোকায় রাখো যে সিস্টেম প্লাস সারাউন্ডিং এটা ইকাল টু আমরা লিখতে পারবো ইউনিভার্স। তার মানে পুরা মহাবিশ্বটা ক্ষেত্রে যতটুকু আলোচনা করছি আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করছি সেটা সিস্টেম, আর বাইরে যা কিছু আছে সেটা সারাউন্ডিং। মহাবিশ্বের বাইরে যা কিছু হয় তাহলে সবার, এবং অলওয়েজ একটা কথা মনে রাখবে, সারাউন্ডিং এর একটা প্রভাব, পরিবেশের একটা প্রভাব সিস্টেমের উপর আছে। তাহলে আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছি এগুলো স্বাধীন না, এই পরীক্ষাগুলোর উপর আমাদের পরিবেশের একটা প্রভাব আছে। কথা বুঝছো? এটা আলটিমেটলি মাথায় রাখো। এবং সিস্টেম সম্বন্ধে তোমাদেরকে বলি, যদিও আমি তোমাদের সাথে এই মুহূর্তে বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন সিস্টেম আসতে পারে, আমি এখানে যে সিস্টেম নিয়ে তোমাদের সাথে কথা বলছি এটার নাম হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম বা তাপগতীয় সিস্টেম।
তা আমি একটু বাংলা দিয়ে লিখি, তোমরা আবার পরে বলবেন ভাই ইংলিশ বেশি লিখছেন। তাপগতীয় সিস্টেম এটা হচ্ছে 3 প্রকার, তোমরা একটু ভালো করে শুনে নিবা। 3 প্রকার তাপগতীয় সিস্টেম। তো আমি একটু দেখাচ্ছি। একটাকে আমরা বলতেছি ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম এটার বাংলা হচ্ছে উন্মুক্ত। আচ্ছা, সিস্টেমের একটু বাংলা বললাম এই মুহূর্তে। ব্যবস্থা, বইগুলো সিস্টেমই ব্যবহার করছে বেশি, বুঝছো, 2-1টা জায়গায় ব্যবস্থা ব্যবহার করছে আর কি। সিস্টেমের বাংলা হচ্ছে ব্যবস্থা। ব্যবস্থা, অথবা তুমি ওইভাবেও ব্যবহার করতে পারবে, উন্মুক্ত ব্যবস্থা। তারপর যেটা আছে তার নাম হচ্ছে ক্লোজড সিস্টেম, বা বাংলা করলে দাঁড়াচ্ছে তোমার বদ্ধ ব্যবস্থা। এটা ভালো করে শুনবে, এগুলো কাজে লাগবে কিন্তু আমাদের। আর ফাইনালি আর একটা যে জিনিস আছে সেটাকে আমরা বলতেছি আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, এখন এই শব্দটা তোমরা পরিচিত হয়ে গেছে, আইসোলেশন। আইসোলেশন, আর আইসোলেশনে রাখা মানে নিজেকে আসলে অন্যদের থেকে আলাদা রাখা, বিচ্ছিন্ন রাখা। তো এই অর্থে এটাকে আমরা বলতেছি বিচ্ছিন্ন সিস্টেম। তো এবার কাহিনী একটু লক্ষ্য করে দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। ওপেন সিস্টেম কিসের ভিত্তিতে, ক্লোজ সিস্টেম কিসের ভিত্তিতে, আইসোলেশন। দেখো কোভিডের ক্ষেত্রে আমরা আইসোলেশনে থাকছি, এটা একটা পার্সপেক্টিভে আইসোলেশনে থাকা, বাট থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে এটাও এক ধরনের আইসোলেশন। বাট দিস টাইপ অফ আইসোলেশন অ্যান্ড কোভিড আইসোলেশন ইজ নট এ সেম কাইন্ড অফ আইসোলেশন। দে আর টোটালি ডিফারেন্ট, ডিফারেন্ট থিঙ্কিং, ডিফারেন্ট এক্সপেক্টিভ, ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট ওয়েজ। তো তোমাদেরকে আমি যে জিনিসটা আসলে বলার চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে প্রাণ খুলে শুনে রাখো, মন দিয়ে শুনে রাখো, কথাগুলো বোঝার চেষ্টা। যার রেসপেক্টে কথাগুলো বলছি তার নাম হচ্ছে ভর এবং শক্তি। আবারও শোনো, কান খুলে শোনো। ভর এবং শক্তির রেসপেক্টে তোমার হচ্ছে সিস্টেম আলটিমেটলি 3 প্রকার। তো একটা ওপেন, একটা ক্লোজড, একটা আইসোলেটেড। সরি, একজন ফোন দিচ্ছে ভাই, একটু লোকজন মূর্খ, ফোন কেটে দিলে বোঝে না যে আসলে এই মুহূর্তে কেউ ব্যস্ত থাকতে পারে। তো দেখো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ভালো করে বোঝার চেষ্টা করো। এবার ওপেন সিস্টেমটা তোমার বোঝাই। যদি আমাদের কিন্তু জিনিস 3টা, প্লিজ ভালো করে বুঝো। সিস্টেম একা না, সিস্টেম, বাউন্ডারি, সারাউন্ডিং। সিস্টেম, বাউন্ডারি, সারাউন্ডিং। যদি কোনো সিস্টেমের সাথে, আবারও বলছি, যদি কোনো সিস্টেমের সাথে ভর এবং শক্তির, আমি আবারও বলছি কাহিনীটা ভালো করে বুঝো। কোভিডের আইসোলেশন কিন্তু জ্বরের কারণে অন্যের সাথে টাচ না হয়, ছোঁয়া না হয়, এগুলো ফ্যাক্টর। কিন্তু আমাদের তাপগতীয় সিস্টেমের ক্ষেত্রে এখানে যে কারণে ওটা ছোঁয়াচে রোগ, ওইখানে জীবাণু ট্রান্সফার যাতে না হয়, এখানেও ট্রান্সফার যাতে না হয়, সেখানে একটা ফ্যাক্টর আছে। এখানে ভর এবং শক্তি, 2টা ফ্যাক্ট। তো তোমরা একটু মাথায় রেখো যে যদি সিস্টেমের সাথে পরিবেশের ভর এবং শক্তি দুইটারই যদি বিনিময় হতে পারে, তাহলে আমি একটার সংজ্ঞা লিখে দিচ্ছি, সবগুলো লিখে দিতে পারবো না এটা। তাহলে যে সিস্টেমে পরিবেশের সাথে ভর এবং শক্তির, ভালো করে বুঝবে, ভর এবং শক্তির বিনিময় ঘটে, তাকে আমরা ওপেন সিস্টেম বলবো। ওপেন সিস্টেম। আচ্ছা, তোমাদেরকে একটা উদাহরণ দিই। ওপেন সিস্টেম কি, ভর এবং শক্তির বিনিময়। এটা তোমরা মনে করো একটা সমুদ্রপৃষ্ঠ, একটা খোলা সমুদ্রপৃষ্ঠ। ভাই, খোলা সমুদ্রপৃষ্ঠে কি হয় তোমরাই বলো? শুধু খোলা সমুদ্রপৃষ্ঠই না, তুমি একটা পাত্রে, এই যে আমাদের বাবা মায়েরা ডিম সিদ্ধ করার সময় তুমি ডিম দিলা, পানি নিয়ে যদি নিচে তাপ দেয়, এটা একটা তাপগতি ওপেন সিস্টেম। কারণ পানি বাষ্প হয়ে পরিবেশে চলে যাচ্ছে। ওই যে পাত্রটা যদি সিস্টেম বলি, সমুদ্রটা যদি সিস্টেম বলি, তাহলে সমুদ্র থেকে পানি কিন্তু বাষ্প, তাহলে ভর চেঞ্জ হচ্ছে কিন্তু। তাহলে সিস্টেমের সাথে কিন্তু পরিবেশের ভরের আদান প্রদান হচ্ছে। আবার সেখান থেকে হিট, সূর্য থেকে হিট পানিতে আসতেছে, তাহলে হিট সূর্যের সাথে, আবার অনেক ক্ষেত্রে সূর্য অস্তের পর পানি তাপমাত্রায় থাকলে সেখান থেকে হিট আবার সূর্যের মানে পরিবেশে ব্যাক চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি দেখতেই পাচ্ছ যে আমাদের সমুদ্রপৃষ্ঠ, তারপর একটা খোলা পাত্র, এগুলোকে আমরা হচ্ছে আলটিমেটলি ওপেন সিস্টেম হিসেবে বিবেচনা করতে পারি। ঠিক একইভাবে এবার এসো ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমে, তাহলে এই ক্ষেত্রে দেখো কি কি বিনিময় হতে পারে, মাস অ্যান্ড এনার্জি, দুইটাই বিনিময় হতে পারে। এই ক্ষেত্রে এটাও বিনিময় হবে, এটাও বিনিময় হবে। বাট এই ক্ষেত্রে ভালো করে দেখো, শব্দটা মাস
বাট একটু দেখবে, বোঝার চেষ্টা করবে এনার্জি ওকে। এই সিস্টেমের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যে সিস্টেমে, তাহলে যে সিস্টেমের পরিবেশের সাথে ভরের আদান প্রদান হয় না কিন্তু শক্তির আদান প্রদান হয়, তাকে আমরা হচ্ছে ক্লোজ সিস্টেম বলবো, তাহলে ট্রাই টু, তোমাকে আরো একটা তথ্য দিই। ওপেন সিস্টেমে আর একটা উদাহরণ আমাদের হচ্ছে এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশন কি করছে বলতো, ভিতর থেকে কিছু তাপ বাইরে ছেড়ে দিচ্ছে, তাহলে শক্তির বিনিময় হচ্ছে তাপ শক্তির। আবার ভিতর থেকে, বাইরে থেকে কিছু পিউরিফাইড এয়ার ভিতরে দিচ্ছে, ভিতরকার কিছু তোমার ডার্টি এয়ার এগুলোকে বাইরে বের করে দিচ্ছে, তাহলে ওটাও কিন্তু একটা ওপেন সিস্টেম আর কি। তাহলে এয়ার কন্ডিশনার একটা ওপেন সিস্টেমের উদাহরণ, এগুলো মনে রাখবে উদাহরণগুলো। এবার আসো ক্লোজ সিস্টেম। তো ক্লোজ সিস্টেমের একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। ক্লোজ সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে, আমি যদি একটা তাপ সুপরিবাহী পাত্রে আমি এর ভিতরে কিছু গ্যাস রাখি, একটা তাপ সুপরিবাহী, ধরো এগুলো তাপ সুপরিবাহী। এখন এর ভিতরে আমি কিছু গ্যাস রাখছি, রেখে আমি যদি এখানে তাপ দিই, তাহলে তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এর ভিতরে কিন্তু তাপের আদান প্রদান হতে পারবে। একটা সুপরিবাহী পাত্রের মধ্যে আমি গ্যাস রাখছি, তাপের আদান প্রদান হতে পারবে, কিন্তু এর ভিতর থেকে কিন্তু কোনো গ্যাস বাইরে দিতে পারবে না। তাহলে এটা হয়ে যাবে ক্লোজ সিস্টেমের উদাহরণ। এবার আসো আইসোলেটেড সিস্টেমের উদাহরণ বলি। আইসোলেটেড, তো যে সিস্টেম, এই ক্ষেত্রে আইসোলেশন, একদমই আইসোলেটেড, এই ক্ষেত্রে মাসও নট, এনার্জিও নট। তার মানে যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনো কিছুই বিনিময় করতে পারে না, তাকে আইসোলেটেড। এই সিস্টেমটাই আইসোলেটেড হতে পারে। একটা জিনিস বলি, একটা সিস্টেম আমার ব্যবহারের উপর ভিত্তি করে, দেখো এই ঢাকনাটা যদি না থাকতো তাহলে এটা হয়ে যেত হচ্ছে ওপেন, এটা থাকার কারণে এটা হয়ে গেল আইসোলেটেড, তোমার ক্লোজড। কিন্তু আমি তো 1.5 4 5 যদি এরকম তাপ কুপরিবাহী আবরণ দ্বারা পরিপূর্ণ করে দিই, কখনো যদি আমি এরকম করি, কোনো চিত্রায়কে যদি এরকম, তাহলে এগুলো বুঝবে এগুলোকে তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা ইনসুলেটিং, হিট ইনসুলেটর দ্বারা একদম ইনসুলিং করা আছে, এই যে এরকম। তাহলে দেখো এবার আর কিন্তু কি হবে না, ভিতর থেকে কোনো তাপ বাইরে আসবে না, বাইরের কোনো তাপ ভিতরে যাবে না, আবার ভিতর থেকে কোনো পদার্থ বাইরে যেতে না, বাইরে থেকে কোনো পদার্থ ভিতরে যেতে পারবে না। তাহলে অন্তরক পদার্থ দ্বারা, তাপ কুপরিবাহী পদার্থ দ্বারা যদি আমি কোনো কিছু সিলিং করি, যেমন যেটা হয়, কি হয় তোমরা দেখছো অনেক ক্ষেত্রে, বরফ, তোমরা ছোটবেলায় দেখছো কিনা আইসক্রিম ওই ঢাকনার এখনো করে, গ্রাম অঞ্চলে ওই ঢাকনার মধ্যে করে আইসক্রিমগুলোকে নিয়ে তারা বিভিন্ন জায়গায়, তো ওটা কি হয়, এমন কাঠের বাক্স দ্বারা ভিতরে পলিথিন দিয়ে মুড়ে ইয়েগুলোকে রাখা হয়, এয়ার নিরোধক করে রাখা হয়, ফলে দেখা যায় যে আইসক্রিমগুলো ঠান্ডাই থাকে। ওটা তো ফ্রিজ না তো, কিন্তু ওটাকে এমন করা হয়েছে ওই ফ্রিজ থেকে বের করে ঢোকানো হয়, যার ফলে ওটা অলওয়েজ কিন্তু ওই সারা দিন কিন্তু করে ঠান্ডায় থাকে। 2 একবার খোলার ফলে একটু শেষের দিকে আইসগুলো গলে যায়, কিন্তু তারপরেও তারা ওইভাবে এয়ার টাইট এবং মানে তোমার হিট মানে কুপরিবাহী করে রাখে, যার ফলে সেটা তোমার চেঞ্জ হতে পারে না। তো এটা তোমরা মনে রেখো, এই তো আমাদের সেই সিস্টেম গেল। এবার তোমাদেরকে আমি এই সিস্টেম নিয়েই কথা বলছি, যে আমি যদি কোনো সিস্টেমে তাপ দিই, তাহলে এই তাপটা সিস্টেম 2ভাবে ব্যয় করে। একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জে, আরেকটা হচ্ছে তোমার সিস্টেমের কৃত কাজ, মানে সিস্টেমের উপর কিছু কাজ সম্পাদনে আর কি, বা ওই শক্তি দিয়ে কিছু পরিমাণ কাজ হতে পারে আর কি, ওয়ার্ক ডানে ব্যয় করা যেতে পারে। তো যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে ক্লোসিয়াসের সূত্রটা ছিল এরকম, তোমরা একটু খালি লক্ষ্য করো, আমি সেখান থেকে তোমাদেরকে ব্যাখ্যা করব। তো ক্লোসিয়াসের সূত্র ছিল যে আমরা যদি কোনো সিস্টেমে তাপ দিই, তো সিস্টেমে আমরা যদি খুবই ক্ষুদ্র পরিমাণ তাপের কথা চিন্তা করি, ডিকিউ পরিমাণ যদি সিস্টেমে তাপ দিই, তো কিউ মানে তাপ, ডিকিউ দ্বারা বোঝাচ্ছে তাপের পরিবর্তন। এই পরিমাণ তাপ সিস্টেমের মধ্যে আগেই কিছু তাপ ছিল, আমি সেখান থেকে কিছু তাপ এক্সট্রা দিব অথবা সেখান থেকে নিয়ে নেবো, সেটা হচ্ছে ডিকিউ। তো ডিকিউ ইকাল টু, আমি যেটা লিখতে পারি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো ব্যাপারটাকে, আমরা এইভাবে লিখছি। তাহলে ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আর তোমাদেরকে আমি রহস্য বলে দিছি যে অন্তস্থ শক্তির রহস্য কি। তোমরা একটু আগেই দেখলে যে তুমি সিস্টেমটা দেখালাম, এই যে আমি এই সিস্টেমটা দিয়েই যদি কথা বলি, এটা দেখতেই পাচ্ছ, এটা একটা সুপরিবাহী করা আছে, কিন্তু এর ভিতর থেকে কোনো কিছু, এটা একটা ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, ওপেন না, এটা ক্লোজ, আইসোলেটেডও না, কারণ তাপ কুপরিবাহী না। তো এখন এই সিস্টেমের ক্ষেত্রে তোমরা একটু ফিল করো, এরকম একটা সিস্টেমের মধ্যে আমি কিছু পরিমাণ গ্যাস রাখছি। তো আমি একটু বলি, সিস্টেমের মধ্যে যে পদার্থ নিয়ে কাজ করা হয়, বুঝছো, সেগুলোকে আমরা বলি কার্যনির্বাহক বস্তু বা ওয়ার্কিং সাবস্টেন্স বলে। তোমরা একটু মনে রেখো তো, ওয়ার্কিং সাবস্টেন্স। তো আমি আবারও বলছি, তাপ গতিবিদ্যায় আমরা সিস্টেমে যে সকল পদার্থ নিয়ে, যে সকল পদার্থের মাধ্যমে তাপের ইন্টারচেঞ্জ করা হয়, যাকে তাপের বাহক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা ওয়ার্কিং সাবস্টেন্স বলতেছি, বা বাংলা করলে দ্বারা কার্য
নির্বাহক নির্বাহ বস্তু, বা অনেক ক্ষেত্রে কার্যকরী বস্তুও বলা হয় আর কি, বুঝছো? শর্টকাট অনেক ক্ষেত্রে কার্যকরী বস্তুও বলা হয়, কার্যকরী বস্তু। ওকে, তো এবার একটু লক্ষ্য করে দেখো, এখান থেকে ডিকিউ ইকাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, ডিউর উৎস হিসাবে বলছিলাম যে প্রত্যেকটা অণুগুলো, এর মধ্যে দেখতেই পাচ্ছ যে অণুগুলো আছে, এই অণুগুলোর ভিতরে এই অণুগুলো স্থির না, অণুগুলো কেউ সরল পথে, কেউ ঘুরছে, কারো ভিতর আবার আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, আবার কারো মধ্যে বন্ধন শক্তি আছে। তো এই অণুগুলোর ভেতরে যে গতি, তারপর স্পন্দন, কম্পন, গতিজাত, কম্পনজাত এবং বন্ধনজাত এবং তোমার ওই যে আন্তঃআণবিক আকর্ষণ তথা বিভবজাত যে টোটাল এনার্জি, মলিকুলার লেভেলে, আণবিক লেভেলের যে মোট শক্তি, সেটাকে অনুসমের আণবিক লেভেলের যে মোট শক্তি, সেটাকে আমরা বলতেছি সিস্টেমের সকল অণুর যে সমষ্টি, শক্তি সমষ্টি, সেটাকে আমরা বলতেছি সিস্টেমের অন্তস্থ শক্তি। তো এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম যে সিস্টেমে তাপ দিলে তাপটা দুইভাবে ব্যয় হচ্ছে, অন্তস্থ শক্তি পরিবর্তন এবং কৃতকাজ সম্পাদন। এখন এই কাজ সম্বন্ধে আগে তোমাদেরকে আমি ধারণা দিতে চাইছিলাম, আমি আরেকবার ধারণা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের ওই ক্লাসটা তোমাদের ব্লার হয়ে গেছিলো, এই জন্য তোমরা অনেকে ক্লাসটা বুঝতে তোমাদের নাকি খুবই অসুবিধা হয়েছিল। তো আমি খালি তোমাদেরকে ভাই এই কথাটা বলি, একটু আমি আজকেও দেখে নিই, চেক করে নিই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়ার্কিং সাবস্টেন্স আর কার্যনির্বাহ বস্তু, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, দেখো, তো তোমাদেরকে একটু যে জিনিসটা একটু বলার চেষ্টা করছিলাম, তোমরা একটু ভালো করে শোনো, যে আমি তোমাদেরকে প্রথম যে জিনিসটা ধারণা দেব, সেই জিনিসটার নাম হচ্ছে কাজ। তো তোমার ভাই আমি বলছিলাম যে আসলে কাজ কি, কাজ ওইটাই তোমরা যেটা জানো সেটাই, যে ওয়ার্ক মিনস ট্রান্সফার অফ এনার্জি ওয়ান বডি টু অ্যানাদার বডি, অর আমি তোমার ওই চ্যাপ্টারেও বলছিলাম দ্য ওয়ার্ক মিনস ট্রান্সফরমেশন অফ এনার্জি ওয়ান ফ্রম টু অ্যানাদার ফ্রম। কাজ মানে শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর, অথবা কাজ মানে এক বস্তু থেকে অন্য বস্তুতে শক্তির স্থানান্তর। এটা হচ্ছে কাজের ফিজিওলজিক্যাল সংজ্ঞা, মানে ভৌত তাৎপর্য। কিন্তু আমি যদি কাজকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, তাহলে তোমরা জানো, তোমরা সচরাচর কাজকে প্রকাশ করো বল এবং সরণের দ্বারা। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে ফিল করতে হবে, যে দেখো বলের সাথে কিন্তু আবার চাপের একটা সম্পর্ক আছে, আবার সরণের সাথে কিন্তু ক্ষেত্রফল, আয়তন, এগুলোর সম্পর্ক আছে। তার মানে কাজের সাথে যেহেতু বল সরণের সম্পর্ক আছে, তাই কাজের সাথে কিন্তু চাপ, আয়তন, এগুলোর সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়। এখন তোমাদেরকে একটা কথা বলি, আমরা এই চ্যাপ্টারে বেশিরভাগ থার্মোডিনামিক্সে, বুঝছো, আমরা কঠিন বা তরল পদার্থ নিয়ে খুব কম কথা বলবো, আমরা বেশিরভাগ কথা বলবো হচ্ছে গ্যাস নিয়ে, অ্যান্ড স্পেশালি আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাস নিয়ে কথাবার্তা বলবো। এটা আসলে তোমরা ফিল করো এইভাবে, যদি ফার্স্ট পার্ট 10টা অধ্যায় হয়, সেকেন্ড পার্টের এটা কিন্তু প্রথম অধ্যায়। তার মানে আমি যদি 2 বইকে এক করে দিই, তাহলে এটা কিন্তু 11 নম্বর অধ্যায়, 10-এর পর কিন্তু 11 আসছে। তার মানে তোমরা আইডিয়াল গ্যাস পড়ার পরই কিন্তু এই চ্যাপ্টারটা আসছে। তার মানে ওই আইডিয়াল গ্যাসের এটা একটা অ্যাপ্লাইড চ্যাপ্টার, তোমাকে এটা ফিল করতে হবে। তো তোমরা একটা জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যে আসলে এই আমাদের থার্মোডিনামিক্সে বা ইন দ্য রেসপেক্ট অফ গ্যাসিয়াস স্টেট, যে গ্যাসের রেসপেক্টে আসলে কাজ জিনিসটা কি। তো গ্যাসীয় ক্ষেত্রে আমরা আসলে কাজ বলতে কি বুঝি, তো তোমরা ভাই কেমিস্ট্রি সবাই পড়ছো, তোমরা জানো গ্যাসের অণুগুলো না বড়ই চঞ্চল, তারা আসলে না এত স্থির না, তারা প্রচুর ছোটাছুটি করে। তো ছোটাছুটির পরে কি হয়, যে পাত্রে আধারে রাখি, সে আধারের দেয়ালের উপর তারা তোমার বল প্রয়োগ করে। আর তোমরা জানো যেহেতু আধারের ক্ষেত্রফল আছে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই চাপ বলি, যেখানে বল আছে সেখানেই চাপ আছে আর কি। তাহলে আমরা যেটা বলি যে গ্যাসের অণুগুলো গ্যাসাধারের উপর অবিরাম সংঘর্ষের ফলে, গ্যাসাধার এবং গ্যাসের অণুগুলোর মধ্যে অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসে চাপের সৃষ্টি হয়। তাহলে আলটিমেটলি আমরা এই চাপ, যেহেতু আধারের উপর চাপ প্রয়োগ করছে, সেহেতু কোনো কারণে যদি আধারের কোনো একটা প্রান্ত লুজ থাকে, তাহলে আধারটা কিন্তু বড় হয়ে যেতে পারে চাপের ফলে। তার মানে সেখানে কিন্তু একটা সরণ হতে পারে। তার মানে দেখতেই পাচ্ছ বল আছে, সরণ আছে, তার মানে সেখানে কিন্তু একটা কাজের একটা ব্যাপার স্যাপার থাকে। এবং তোমরা জানো জোরদার মুল্লুক তার, অন দ্য সেম প্রসিডিউর, বল যার কাজ তার। তো আমরা এটা একটু ফিল করানোর চেষ্টা করি তোমাদেরকে। তোমরা যারা গতদিন বুঝে গেছো তারা তো বুঝছো, আমি 1 মিনিটে খালি জাস্ট তোমাদেরকে একটু রিপিটেশন দেবো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের এই যে এটা ছিল, আমি একটা ওপেন, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ক্লোজ সিস্টেম, কারণ এগুলো হচ্ছে তাপ সুপরিবাহী, আমি ইনসুলিন করি নাই আর কি, কিন্তু এটা বদ্ধ একটা আর কি, বুঝছো, ক্লোজ সিস্টেম। তো আলটিমেটলি এই যে এই জায়গায় আমি দেখো, আলটিমেটলি তোমাদেরকে একটু বলে, আসলে সত্যি ঘটনা বলতে কি জানো, এটা আসলে কেমন, এটা এরকম না, এটা তোমাকে সামনে থেকে দেখাইছি ভাই। তাই আসল ব্যাপার, সরি ভাই, আমি একটু
এরকম জায়গায় ড্রয়িং করি। আমার হাত এখনো ঠিক হয়নি, বাঁকা হয়ে যাচ্ছে। যাই হোক আর কি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। তো এই ক্ষেত্রে একটু বলি, এখানে যে এটা দেখতে পাচ্ছ, এই ঢাকনাটা এরকম না। সত্যি কথা না বলতে তোমার যদি দেখাই, এটা হচ্ছে এই টাইপ একটা ঢাকনা, এরকম। ওর উপর একটা ওই যে তোমরা ঢাকনাটা ওর উপর উপরে ওঠানামা করতে পারে, কিন্তু আমি ফ্রন্ট ভিউ দেখাচ্ছি জন্য এইভাবে দেখাচ্ছি। তো আমাকে একটা ছোট্ট হেল্প করবে, তোমরা একটু বুঝা বলবে। আমি আবারও বলছি, এটা কিন্তু আলটিমেটলি এরকম দিস টাইপ অফ, এরকম টাইপ, এই টাইপের কিন্তু একটা ব্যাপার। তো এখন তোমরা আমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবে, সবাই একটু হেল্প করো। এর ভিতরে আমি কার্যনির্বাহক গ্যাস রেখে দিলাম, বোঝার সুবিধার্থে তোমাদেরকে দেখাই। এর ভিতরে আমি গ্যাস রেখে দিলাম। তো এখন লক্ষ্য করো, এই গ্যাসের এই অবস্থায়, গ্যাসের 3টে স্টেট। যে কোনো একটা গ্যাসের যদি অবস্থা বর্ণনা করতে চাই, তাহলে গ্যাস সম্বন্ধে 3টে জিনিস বলতে হয়। গ্যাসের চাপ কত, তোমাকে আমি এর আগে বলছিলাম যে দেখো, আমি তোমাকে যদি বলি ভাই তুমি কেমন আছো, তা আমরা সচরাচর এটা বলি ভালো আছি বা ইয়ে আছি। কিন্তু তুমি যদি গ্যাসকে বলো যে কেমন আছো, তাহলে গ্যাস একটু শিক্ষিত, বুঝছো, মানে ও একটু বেকার টাইপের। মানে ও ডিরেক্ট তোমাকে বলবে না আমি ভালো আছি, ও তোমাকে বললে আমার চাপ এত, আমার আয়তন এত, আমার তাপমাত্রা, তুমি বুঝে নাও আর কি, আমার মোল এত। তো আসলে গ্যাস, এই যে তখন তোমাকে পিভি ইকুয়াল টু এনআরটি ওই সমীকরণ থেকে তোমাকে বুঝে নিতে হবে। তো আলটিমেটলি গ্যাসের ব্যাপারটা আলটিমেটলি ঠিক এরকম, যে গ্যাসের স্টেট অবস্থা আমরা এই 3টে জিনিসের সাহায্যে ডিফাইন করি, প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তো কোনো একটা মুহূর্তে, কোনো একটা মোমেন্টে আমি ধরে নিছি এই গ্যাসের প্রেশারটা পি ছিল, গ্যাসের ভলিউমটা আমি ধরে নিলাম V1 ছিল, গ্যাসের টেম্পারেচারটা আমি ধরে নিলাম টি ছিল, কথার কথা আর কি, কোনো একটা মোমেন্টে। এখন আমার বা T1ই ছিল। আমার এই মুহূর্তে আসলে যেটা করলাম, আমি এই সিস্টেমে কিছু পরিমাণ তাপ দিলাম, বা হ্যাঁ তাপই দিলাম মনে করো। এখন তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, সেটা আমি নাও দিতে পারি, তাপ দিই বা না দিই, তবে এই যে একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছ যে এটা একটা সিলিন্ডার, এটা পিস্টন, এই যে এটাকে আমরা পিস্টন বলতেছি, এই পিস্টনটার সাথে এই সিলিন্ডারের দেয়ালের কোনো ফ্রিকশন নাই। যদিও আইডিয়ালি ফ্রিকশন আছে, মানে সরি প্র্যাকটিক্যালি ফ্রিকশন আছে, আমি আদর্শিকভাবে ধরে নিছি এটা একটা ঘর্ষণবিহীন পিস্টন আর কি, পিস্টনযুক্ত সিলিন্ডার আর কি। তো এখন দেখো, এই গ্যাসের অণুগুলো এর ভিতর থাকার ফলে যেহেতু এর প্রেশার, টেম্পারেচার, ভলিউম আছে, এরা এর উপর প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, এইভাবে ধাক্কা দিচ্ছে। এই ধাক্কা দেওয়ার ফলে কিন্তু এখানে দেখো একটা চাপ প্রয়োগ করছে। চাপ কিন্তু এই দিকেও প্রয়োগ করে, তোমরা জানো চারিদিকেই গ্যাস চাপ প্রয়োগ করবে। কিন্তু একটা ফ্যাক্টর যেটা দাঁড়াইছে, এই দেয়ালগুলো একদম ফিক্সড, এইটাও ফিক্সড, এটাও ফিক্সড, ফলে এগুলোর প্রসারিত হওয়ার কোনো সুযোগ নেই বা সংকুচিত হওয়ার। কিন্তু এই দেয়ালটা স্লাইডিং, যার কারণে দেখা যাবে এই দেয়ালটা এখান থেকে শুরু করে, ধরো এটা আগে ছিল এবি পজিশনে, এখন ধরো কথার কথা কিছুক্ষণ পর, তাহলে এখন আলটিমেটলি এই পজিশন থেকে উঠে দিস পজিশনে চলে এলো, এটা এ প্রাইম বি প্রাইম। এর ফলে দেখো, তোমরা জানো গ্যাস অল্প পরিমাণ যতই হোক না কেন পুরা জায়গা জুড়ে থাকে গ্যাসের অণুগুলো। তাহলে আলটিমেটলি দেখো, গ্যাস ছিল আগে এতটুকু জায়গার, এখন গ্যাসের অণুগুলো কিন্তু পুরা জায়গাতে ছড়িয়ে গেল, যার ফলে দেখা যাবে গ্যাসের আয়তনটা কিন্তু বেড়ে গেল। কিন্তু তোমরা তো সবাই জানো যে আমরা গ্যাসের কিছু ফর্মুলা জানি, যে পিভি ইকুয়াল টু এনআরটি। এখন আমি একটা জিনিস ধরে নিছি, বুঝছো, যেহেতু এটা সুপরিবাহী পাত্রে রাখা আছে, তো দেখা যাবে সুপরিবাহী হলে কি ঘটনা ঘটবে জানো, একটা এই জিনিসটা আগে ফিল করো আর কি। এখানে যদি আমি হিট প্রদানও করি, তাহলে দেখা যাবে যে জিনিসটা দাঁড়াবে, বা হিট যদি নাও দিলেও হবে, না দিলেও হবে, আগে দিয়েই বোঝাই। তুমি যদি হিট প্রদান করো, তাহলে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করলে তাপমাত্রা বেড়ে যাবে, পরিবেশের তাপমাত্রা কমে যাবে। কিন্তু তোমরা তো জানো ভেতরের তাপমাত্রা বেশি, বাইরের তাপমাত্রা যদি কম হয়, তাহলে এদের মধ্যে তাপের আদান প্রদান হবে। কতক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হবে? যতক্ষণ দুইজনের তাপমাত্রা সমান না হয়। তাহলে দেখা যাবে এরা কিন্তু আবার তাপীয় সাম্যাবস্থায় চলে আসবে। ঠিক একইভাবে উল্টা একটা জিনিস তোমরা একটু চিন্তা করো, যে এবার তাপ দিই নাই, এবার যদি এটা এখান থেকে এখানে উঠে আসে, তাহলে এর কিন্তু আয়তন বেড়ে যাবে। এই যে আয়তন যদি বেড়ে যায়, দেখতে পাচ্ছ একই পারে গুণ আকারে আছে, তাহলে চাপ কমে যাবে। আবার যদি চাপ কমে যায়, তোমরা পড়েছিলে ওই রেনোর সূত্র পড়ছিলে, পি সমানুপাতিক টি, তাহলে তোমরা বয়েলের সূত্র পড়ছো পিভি ইকুয়াল টু কে, আর রেনের সূত্র পড়ছো পি সমানুপাতিক ওই যে পি ইকুয়াল টু কে টি। ফিল করো আগে ব্যাপারটা, চাপ কমে গেলে তাপমাত্রা কমে যাওয়ার কথা। কিন্তু আমি এখানে যদি সত্যি তাপমাত্রা কমেও যায়, তাহলে বাইরের তাপমাত্রা বেশি হবে, তাহলে ভিতর থেকে কিছু তাপ বাইরে আসবে। কিন্তু আমি একটা জিনিস করছি কি, এই যে প্রসারণটা, এটা এত ক্ষুদ্র পরিমাণ, এই যে বি টু বি প্রাইম, আমি ধরছি এটা খুবই ক্ষুদ্র পরিমাণ সরণ হয়েছে এই পিস্টনের। তো এই ক্ষুদ্র সরণে আয়তনের পরিবর্তনটাও খুবই ক্ষুদ্র হয়েছে, যার কারণে আমরা ধরে নিছি যে একটা ব্যাপার, বুঝছো, যে চাপের পরিবর্তন হয় নাই বললেই চলে। কারণ তোমরা সবাই জানো যে একটা বস্তু, তোমরা এটা পড়ছিলে
যে একটা গ্যাসকে আমরা যদি সংকুচিত করে একটা বড় রোমের মধ্যে যদি প্রসারিত করি, জুল থমসন ইফেক্ট, তাহলে গ্যাসের তাপমাত্রা কমে যায়। তো তোমরা একটা জিনিস চিন্তা করো, এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা তো গ্যাস ছিল আগে অল্প একটু জায়গায়, ফলে গ্যাসের অণুগুলো যত অল্প জায়গায় ছিল এখন একটু অণুগুলো বেশি জায়গায় আছে, ফলে একটু গ্যাসের তাপমাত্রা কমে যাওয়াটাই স্বাভাবিক, কারণ সংঘর্ষ আগের থেকে কমে যাবে। কিন্তু আমার যেহেতু খুবই ক্ষুদ্র পরিমাণে আমি চেঞ্জ করছি, এই জন্য আমি ধরে নিছি এখানে তাপমাত্রাগত কোনো পরিবর্তন হয়নি, গ্যাসের চাপগত কোনো পরিবর্তন হয়নি, ক্ষুদ্র চেঞ্জের জন্য। আমি আবারও বলছি, গ্যাসের আয়তন বাড়লে চাপ কমে যায়, কিন্তু তোমার ভিটা স্বাধীন, পিটা অধীন। পিটা হচ্ছে মনে করো ভি এর উপর নির্ভরশীল, কিন্তু ভি এর ক্ষুদ্র পরিবর্তনের কারণে পি এর খুবই অল্প চেঞ্জ হচ্ছে। আরও একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এটা তোমরা ফিল করবে ভাই, যে এরকম একটা জিনিস ভাবো যে আমরা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাই, কিন্তু সময় 5 দিন গেলেই কিন্তু আমরা 5 মিটার বাড়ি না। তার মানে সময়ের সেন্সটা, স্বাধীন চলকটা অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে, কিন্তু অধীন চলকটা অনেক ধীরে। তো বিজ্ঞানীরা এটা এক্সপেরিমেন্ট করে দেখছে যে আয়তনের পরিবর্তন যত দ্রুত হয়, চাপের পরিবর্তন এত দ্রুত হয় না। তাই আয়তন ক্ষুদ্র পরিবর্তন হলে আমরা ধরে নিছি চাপের কোনো পরিবর্তন হয়নি। তো এখানে আমরা ধরে নিছি যে চাপটা ধ্রুব আছে। তাই তোমাকে আমি ওটা বলছিলাম যে ধ্রুব চাপে সরি ভাই, ধ্রুব চাপে কৃত কাজের রাশিমালা, এটা তোমাদেরকে লিখে দিছিলাম, ধ্রুব চাপে কৃত কাজের রাশিমালা। প্লিজ একটু আমাকে হেল্প করো, তোমরা যারা খালি বুঝতে চাইছো জন্য আমি কিন্তু ব্যাপারটা, আমি তো এত কথা কেন বললাম, আমি এই জন্য বলার চেষ্টা করলাম যে আয়তন চেঞ্জ হলো কেন, চাপ চেঞ্জ হলো না, আবার তাপমাত্রা। আমি বারবার বলছি যে আয়তনের ক্ষুদ্র পরিবর্তন হলে চাপ এবং তাপমাত্রার পরিবর্তন হয় নাই বলিয়াই আমরা ধরিয়ে লইছি আর কি, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো ধ্রুব চাপে কৃতকাজের রাশিমালা। এখন আমি এটা নিয়ে যদি তোমাদের সাথে ভাই কথাবার্তা বলি, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমাদের এখানে মূল কনসার্ন পি এবং ভি, এখান থেকে লক্ষ্য করো। আমরা তাইলে এখানে যেহেতু একটা এখানে একটা ইয়ে ছিল আর কি, দেখো পিস্টনটা ছিল, পিস্টনটা এখানে আসে, তাহলে অবশ্যই স্মরণ হয়েছে, তার মানে অবশ্যই এর উপর শক্তির প্রয়োগ করা হয়েছে। যেহেতু এখানে শক্তির ইন্টারচেঞ্জ হয়েছে, সুতরাং এখানে কাজ হয়েছে। কতটুকু কাজ হয়েছে, যেহেতু কাজ মানে আমরা জানি বল গুণন সরণ, তো ডিডাব্লিউ ইকাল টু, আমি যেহেতু ক্ষুদ্র সরণ তাই ডিডাব্লিউ ব্যবহার করছি, তো ডিডাব্লিউ ইকাল টু আমরা লিখছিলাম এফ ডিএক্স, তোমরা জানো cos 0 ডিগ্রি। ওই যে যেহেতু অল্প একটু চেঞ্জ হয়েছে, যেটা বলটা ধ্রুবই আছে, যে এখানেও যে পরিমাণ চাপ আমি ধরতে এখনো এর উপর একই পরিমাণ চাপ বল প্রয়োগ করছে, কারণ আয়তন খুব বেশি বাড়েনি। কিন্তু অনেক যদি আয়তন বেড়ে যেত তাহলে চাপের পরিমাণটা কমে যেত, কারণ আগে এতটুকু জায়গায় যত চাপ প্রয়োগ করবে, এখন জায়গাটা আগের চাইতে কিন্তু বেড়ে গেছে আর কি। কিন্তু ওই যে ক্ষুদ্র ধরনের আমরা ধরে নিছি বলটা ধ্রুব আছে। আর তোমরা জানো ধ্রুব বলে কৃতকাজের রাশিমালা এফ এস কস থিটা, তাহলে বল উপরের দিক, এই ক্ষেত্রে সরণও উপরের দিক, cos 0 ডিগ্রি। তো এখান থেকে দেখো এফ ডিএক্স, আবার এফ মানে আমি তো লিখতে পারি পি এ, তোমরা সবাই জানো এফ মানে কিন্তু লেখা যায় পি বাই এ, এটা ইকাল টু আমরা ডিএক্স, তোমার সরি ভাই আমি উল্টা করে লিখলাম, এফ ইকাল টু আমরা লিখতে পারি পি এ ডিএক্স cos 0 ডিগ্রি। তোমরা এর আগে শিখাইছিলাম যে পি মানে এফ বাই এ, পি মানে এফ বাই এ, তাহলে এফ মানে পি গুণন এ, চাপকে ক্ষেত্রফল দ্বারা গুণ করলে। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এটা কি, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে এটা একটা সিলিন্ডারের মতো, কল্পনা করো এটা একটা সিলিন্ডার, আরে ভাই এটা একটা ছোট সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল বের করতে, আয়তন বের করতে হলে আমরা যেটা করি, সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সিলিন্ডার লেন্থ গুণ করে। কারণ এখানেও সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যায়, এখানেও যায়, এখানেও যায়, পুরাটাই তাই। আর আমি যদি এতটুক সিলিন্ডারের আয়তন বের করতে হয়, তাহলে এর ক্ষেত্রফলের সাথে এতটুক দৈর্ঘ্য গুণ করতাম, এত এই পুরাটার বের করলে এই ক্ষেত্রফলের সাথে এটা গুণ করতাম। কিন্তু আমি দেখো যদি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা এ আর এর দৈর্ঘ্যটা এত, তার মানে আমি কিন্তু এতটুক সিলিন্ডারের আয়তন বের করছি। কিন্তু একটু দেখো এই সিলিন্ডারের আয়তন মানে কি, এটা কিন্তু বর্ধিত আয়তন, কারণ আগে সিলিন্ডারের আয়তন ছিল এতটুকু, এখন হয়ে গেল এতটুকু, তাহলে কতটুকু এক্সট্রা আয়তন বৃদ্ধি পাইছে, এতটুকু। এই জন্য আমি যে এ গুণন ডিএক্স এই জিনিসটাকে আমরা কিন্তু লিখতে পারছি পি গুণন ডিভি। ডিভি কেন তোমরা আবারও লক্ষ্য করে দেখো, আরে ভাই আয়তনের এই এতটুকু যদি আমি বলতাম, এই পুরাটার আয়তনকে যদি আমি বলতাম যে এটার আয়তনকে যদি বলতাম V1 আর এটার আয়তনকে আমি যদি বলতাম V2 পুরাটার, তাহলে এতটুকুর আয়তন এই যে এটাকে আমরা লিখতে পারতাম ডেল ভি, তাহলে এতটুকুর আয়তন ইকাল টু হতো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন এর লেন্থ। তো সেটাই তো, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন এর লেন্থ। তো এখান থেকে আমি তোমাদেরকে যে জিনিসটা শেখাই দিছি যে ধ্রুব চাপে কৃতকাজের রাশিমালা DW ইকাল টু PdV। আগে শোনো, এবার ফাইনাল কথা শোনো, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্টটা হচ্ছে এই যে দেখো, আসল ব্যাপারটা হচ্ছে
কাজ মানে বল সরণের ব্যাপারে, কিন্তু আমরা যেহেতু এখানে তাপ গতিবিদ্যা নিয়ে কথা বলবো, তো তাপ গতিবিদ্যায় ডিরেক্ট বল নিয়ে কথা বলা হয় না। মেইনলি তোমরা জানো গ্যাসের ক্ষেত্রে আমরা যে টপিকটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে চাপ, এবং গ্যাসের ক্ষেত্রে সরণ নিয়ে কথা বলা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে যে নিয়ে কথা বলা হয় আয়তন। তাই আমি গ্যাসের ক্ষেত্রে কাজ বের করাটাকে এটাকে পি এবং ডিভির মাধ্যমে এক্সপ্রেস করে ফেললাম। এবার তোমরা আমাকে হেল্প করবে, ভালো করে বুঝো। তাহলে থার্মোডিনামিক্সে কাজ কিন্তু চাপ এবং আয়তনের গুণফল, আয়তনের পরিবর্তনের গুণফল, চাপ এবং আয়তনের পরিবর্তনের সাথে রিলেটেড। ডিডাব্লিউ ইকাল টু ক্ষুদ্র চাপ। এখন ডিডাব্লিউ যদি জানো, কখনো যদি এতটুকু আয়তন বৃদ্ধি না অনেক বেশি আয়তন বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে আমরা তো জানি, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে, কারণ অনেক বেশি আয়তন বাড়াইলে তখন আর চাপ ধ্রুব থাকবে না, তখন পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকাজ। তোমরা তো সবাই জানো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকাজ বের করতে হলে অল্প একটু সরণের বল ধ্রুব থাকে, এটা বিবেচনা করে পুরা সরণের জন্য ইন্টিগ্রেশন করতে হয়। তো আমি যদি অনেক বেশি বের করতাম ডাব্লু, তাহলে ইন্টিগ্রেশন অফ, আমি এটা লিখে দিতাম পিডিভি V2, এটা এখানে V1 টু V2। যদি আয়তন অনেক বেশি, তাহলে এটা কখন ব্যবহার করব? এটা তখন ব্যবহার করব যদি আয়তনের পরিবর্তনটা অনেক বেশি হয়। আর এটা কখন ব্যবহার করব? আয়তনের পরিবর্তন ক্ষুদ্র হলে, অথবা যদি বলেই দেয় চাপটা ধ্রুব থাকে আর কি। তাহলে আলটিমেটলি আরেকবার শেষবারের মতো এই সূত্র তখনই ব্যবহার করবে যদি আয়তনের পরিবর্তন ক্ষুদ্র হয়। এই কথা বলতে আয়তনের পরিবর্তন ক্ষুদ্র মানে বুঝতে হবে চাপ ধ্রুব, অথবা সরাসরি যদি বলে দেয় চাপ স্থির থাকলে, চাপ স্থির থাকলে। আর এটা কখন ফেলবে? এটা তখন ফেলবে চাপ স্থির না থাকলে, অথবা অথবা আয়তনের বড় পরিবর্তন হলে, অথবা আয়তনের বড় পরিবর্তন হলে, বড় পরিবর্তন দেয়া থাকলে, পরিবর্তন দেয়া থাকলে। তো আসলে এটার দরকার নেই, তোমরা দুইটার দরকার নেই, এটা চাপ দিয়ে মনে রাখো, চাপ স্থির না থাকলে এটা, আর চাপ স্থির থাকলে এটা। এখন তোমাদেরকে এখান থেকে একটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিই। ডিডাব্লিউ কাজ, এই তাপগতিবিদ্যা কাজ যদি চাপ স্থির থাকে পিডিভি, পিটা যদি ধ্রুবক বলি, তাহলে দেখতেই পাচ্ছ ডিডাব্লিউ প্রপোর্শনাল কিন্তু ডিভি, অর্থাৎ কৃত কাজ হচ্ছে আয়তনের পরিবর্তনের সাথে রিলেটেড, নট আয়তন, কৃত কাজটা হচ্ছে আয়তনের পরিবর্তনের সাথে রিলেটেড। তাহলে আলটিমেটলি তোমাদেরকে আমি একটু বলি, তোমরা আমাকে এটা বললে যে পিডিভি, আবার ডিভি মানে কিন্তু একটু আগে আমি শিখাই দিচ্ছি, এই যে ডিভি মানে কিন্তু আমি আবার লিখতে পারবো V2 বিয়োগ V1। সো ডন্ট টেন্স, এতটুকু কিন্তু এটাও কিন্তু মনে রাখতে হবে। ডিডাব্লিউ মানে পিডিভি, ডিভি মানে V2 মাইনাস V1। এটা ফেলবে তখনই চাপ স্থির থাকলে, আর চাপ স্থির না থাকলে ইন্টিগ্রেশন করে বের করতে হবে, সেটা আমাদের প্রয়োজনের সময় বের করব। আমি আবারও বলছি যে তাপ গতিবিদ্যায় কীভাবে বুঝবে একটা গ্যাসের উপর কাজ হয়েছে কিনা, তখনই বুঝবে যদি দেখো গ্যাসের আয়তনের পরিবর্তন হয়েছে। কারণ আয়তনের পরিবর্তন না হলে, যে ডিভির যদি কোনো পরিবর্তন না হয়, প্রত্যেকটা গ্যাসেরই আয়তন আছে, কিন্তু যদি গ্যাসের আয়তনের পরিবর্তন না হয়, ডিভির পরিবর্তন জিরো হলে কাজ জিরো হবে। তাহলে এটা একটু তোমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যে আয়তন চেঞ্জ না হলে, আয়তন চেঞ্জ না হলে, অর্থাৎ অর্থাৎ ডিভি ইকাল টু জিরো হলে, যদি আয়তন চেঞ্জ না হয় তাহলে ডিভি তো জিরো হবে, ভি এর পরিবর্তন জিরো হবে, হলে ডিডাব্লিউ ইকাল টু জিরো হবে। ডিডাব্লিউ ইকাল টু পিডিভি, ডিভি জিরো, ফলাফল জিরো। আশা করি তোমাদের কনসেপ্টগত কোনো পরিবর্তন হবে না। শেষ কথা, আমাদের আবারও বলছি, কোনো সিস্টেমে যদি তাপ দিই তাহলে দুইটা ঘটনা ঘটবে, ইন্টারনাল শক্তি চেঞ্জ হবে, আর একটা কাজ হবে। কাজ হয়েছে কিনা কিভাবে বুঝবো? প্রথম প্রশ্ন আয়তন চেঞ্জ হয়েছে কিনা, যদি আয়তন চেঞ্জ হয় তাহলে থার্মোডাইনামিক্সে 100% কাজ হবে। তোমরা যেমন সাধারণ গতির ক্ষেত্রে দেখো যে সরণ হয়েছে কিনা, এখানে দেখবে আয়তন চেঞ্জ হয়েছে কিনা। আর ইন্টারনাল শক্তি চেঞ্জ হয়েছে কিনা এই সম্বন্ধে গতদিন তোমার বলছিলাম ডিউ ইকাল টু এনসিভি ডিটি, এটা নিয়ে তোমাদেরকে কথা বলেছিলাম। এনও কনস্ট্যান্ট, সিবিও কনস্ট্যান্ট, কিন্তু ডিটি কনস্ট্যান্ট না, ডিটি ডিউ সমানুপাতিক ডিটি। অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তন হয়েছে কিনা কিভাবে বুঝবো? দেখবো তাপমাত্রা চেঞ্জ হয়েছে কিনা। যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে বুঝবো অন্তস্থ শক্তি চেঞ্জ হয়েছে, যদি তাপমাত্রা চেঞ্জ না হয় তাহলে অন্তস্থ শক্তি চেঞ্জ হয়নি। তাহলে তোমার বইয়ের যে ভাষা, সে ভাষার সাথে আমার ভাষার কোনো মিলই নেই। তোমার বই যে কথা বলেছে আমি সেভাবে বলতে চাই না, তোমার বই আক্ষরিক অর্থে বলছে, আমি ভাব অর্থে বলতেছি। তোমরা এটা মনে রেখো, আমরা অন্তস্থ শক্তি বুঝি না, আমরা তাপমাত্রা পরিবর্তন বুঝি। আমরা কাজ বুঝি না, আমরা আয়তনের পরিবর্তন বুঝি। যদি আয়তন চেঞ্জ হয় কাজ হবে, যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে অন্তস্থ শক্তি পরিবর্তন হবে। চলো এবার আমরা তোমাদেরকে অঙ্ক শেখাবো, বেসিক দিয়ে অঙ্ক শিখবা, তাহলে আলটিমেটলি তোমাদের কোনো প্রবলেম হবে না আর কি। তোমরা একটু কমেন্ট করো এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে কিনা, একটু কমেন্ট করো, কমেন্ট করো কোনো অসুবিধা আছে কিনা।
কমেন্ট করো একটু। এবার তিনটা তোমার 4টা অঙ্ক শেখাবো, 4টা খুব ছোট ছোট অঙ্ক কিন্তু খুবই এক্সক্লুসিভ অঙ্ক, বুঝতে পারলে ওকে লেখো, একটু বুঝতে পারলে ওকে লেখো যারা আসো আর কি লাইভে। চলো, থার্মোডাইনামিক্সের অঙ্ক করতে গেলে একটা প্রবলেম ফেস করবে, বুঝছো? এই অঙ্কগুলোর ক্ষেত্রে চিহ্ন বিবেচনা করতে হয়। ইউ হ্যাভ টু অ্যাসাইন সাইন, তোমাকে অবশ্যই কনসিডার দ্য সাইন, তোমাকে চিহ্ন বিবেচনা করতে হবে। আশা যদি পজিটিভ হয়, যাওয়াটাকে নেগেটিভ, আমরা এইভাবে চিন্তা ভাবনা করে তোমাদেরকে, তো আগে থেকে তোমরা আগে একটু শিখে নাও, তোমাদেরকে যে কথাটা বলছি তো দেখার চেষ্টা করো একটু, সবাই একটু লক্ষ্য করো। থ্যাংক ইউ। শোনো, ডিকিউ হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্ধিত তাপ। তোমরা একটা তথ্য একটু মাথায় রেখে, সিস্টেম কর্তৃক গৃহীত তাপ এটা পজিটিভ, আর এই স্টার দিলাম। শোনো, এই স্টার মানে সিস্টেম, স্টার মানে সিস্টেম, স্টার মানে কপি। তো কাকে কপি করলাম? সিস্টেমকে। তোমরা জানো আমি এখানে স্টার ব্যবহার করলাম, বারবার সিস্টেম লিখতে পারবো না। তো এটা মানে হচ্ছে সিস্টেম কর্তৃক বর্জিত তাপ, এটা হচ্ছে নেগেটিভ। তোমরা একটা তথ্য মনে রেখো, আমরা আইলে খুশি হই, গেলে অখুশি হই, সব ক্ষেত্রে না। তো আলটিমেটলি এটা টাকার সাথে তুলনা করো, টাকা আইলে খুশি হয়ে, চলে গেলে হচ্ছে মন খারাপ করি। তো ঠিক একইভাবে সিস্টেমও তাই, সিস্টেমের ক্ষেত্রে টাকা হচ্ছে তাপ। তো যদি সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, সিস্টেম তাপ যদি গ্রহণ করে তাহলে ওইটাকে পজিটিভ ডিকিউ এর ভ্যালুটা হবে পজিটিভ, ডিকিউর মানটা। আর যদি সিস্টেম তাপ বর্জন করে তাহলে ডিকিউর যে ভ্যালুটা দিয়ে আছে ওর সাথে নেগেটিভ ইউজ করতে হবে। এবার আসো ডিইউ, অন্তস্থ শক্তি পরিবর্তন। অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে, ভালো করে মাথায় রাখো, অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিকিউ পজিটিভ। কিন্তু যদি হ্রাস পায়, সবাই মাথায় রাখবে, অন্তস্থ শক্তি বাড়লে, সিস্টেমের অন্তস্থ শক্তি বাড়লে পজিটিভ, আর সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পেলে নেগেটিভ। কিভাবে বুঝবে অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? ভালো করে কান খোলো আর কি। তাপমাত্রা, ভাই আমি বারবার বলছি, তোমরা এখনো ফিল কিন্তু করছো না, সবাই হুদাই ক্লাস করছো আর কি। ডিইউ ইকাল টু এনসিভি ডিটি, এগুলো কনস্ট্যান্ট। ডিইউ রিলেটেড ডিটির সাথে অন্তস্থ শক্তির পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। অন্তস্থ শক্তি তাপমাত্রার সাথে রিলেটেড, কিন্তু অন্তস্থ শক্তির পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের সাথে রিলেটেড। যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পাওয়াকে আমরা পজিটিভ বলি। তাপমাত্রা বৃদ্ধি পেলে ডিইউ বৃদ্ধি পাবে। তাহলে যদি সিস্টেমের তাপমাত্রা বাড়ে তাহলে অন্তস্থ শক্তি, তাহলে আসলে অন্তস্থ শক্তি তো দেখা যায় না রে ভাই, দেখা যাবে তাপমাত্রা, ফিল করতে পারবো তাপমাত্রা। যদি সিস্টেমের তাপমাত্রা বাড়ে তাহলে অন্তস্থ শক্তি বাড়বে, তাহলে বাড়া মানে পজিটিভ, আর কমে গেলে নেগেটিভ। তাহলে আবারও বলছি, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাওয়া যে কথা, এই একইভাবে টি বৃদ্ধি পাওয়া, টেম্পারেচার বাড়াও একই কথা, টেম্পারেচার বাড়লে পজিটিভ, এটাও মনে রেখো, ফিল রেখো আর কি। এবার এসো কাজের ক্ষেত্রে। আমি কাজ সম্বন্ধে তোমার বই যেটা বলিছে সেটা তোমার আগে বলি। সিস্টেম এখানে হচ্ছে মূল কারিগর, বুঝছো? মানে এখানে সাবজেক্টটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কেন্দ্রিক কোনো কিছু ঘটলে সেগুলো পজিটিভ। সিস্টেমের তাপ গেলে, সিস্টেম তাপ পেলে পজিটিভ।
তারপর সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে পজিটিভ। কিন্তু আবার একইভাবে কাজের ক্ষেত্রে যদি সিস্টেম, আমাদের জিনিসই দুইটা, একটা সিস্টেম আর একটা হচ্ছে পরিবেশ। তাপগতিবিদ্যায় তুমিও নাই আমিও নাই, সিস্টেম আর পরিবেশ। যদি আমার উপর গবেষণা করা হয় তাহলে আমি সিস্টেম, বাদ বাকি সবাই পরিবেশ আর কি। তো এবার একটু লক্ষ্য করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। আর বাউন্ডারিটা হচ্ছে সিস্টেম এবং পরিবেশকে তোমার বিচ্ছিন্নকারী কাল্পনিক রেখা। তো এখন যেটা বলার চেষ্টা করছিলাম, যদি সিস্টেম কাজ করে তো সিস্টেম কার উপর কাজ করবে? তোমরা সবাই জানো সিস্টেম পরিবেশের উপর কাজ করবে, কারণ আছেই দুইটা জিনিস, একজন আর একজনের উপর। তাহলে সিস্টেম, ভালো করে বোঝার চেষ্টা করো, পরিবেশের উপর কাজ সম্পাদন করলে, কাজ সম্পন্ন করলে, অর্থাৎ এখানে আবার কথা আছে বুঝছো, বারবার বলছি এই কাজ জিনিসটা আমরা ফিল করতে পারবো না, আমরা স্মরণ বুঝি, আমরা আয়তনের পরিবর্তন বুঝি। ভালো করে দেখো, বারবার বলছি, না বুঝলে কিন্তু ওগুলো মুখস্থ করা লাগবে। ডিডাব্লিউ ইকাল টু পিডিভি, ভুলে দাও তো, চাপ সবসময় স্থির থাকে, কল্পনা করো আপাতত চাপ চেঞ্জ হয় না। পিডিভি অল্প আয়তন পরিবর্তনে, পি কনস্ট্যান্ট, এটা বের করে দেবে ডিডাব্লিউ ডিভি। তাহলে কৃত কাজ, ডিডাব্লিউ মানে কাজের পরিবর্তন না, ডিডাব্লিউ মানে বোঝাইছে ক্ষুদ্র কাজ, বুঝছো? তো ডিডাব্লিউ ডিভি দ্বারা আবার বুঝাইছে আয়তন, এখন ডি এর অর্থ কোথায় কি এটা তোমাকে মাথায় রাখতে হবে। ডিডাব্লিউ দ্বারা বুঝাইছে ক্ষুদ্র কাজ, আর ডিভি দ্বারা বুঝাইছে হচ্ছে আয়তনের পরিবর্তন। কৃত কাজ সরাসরি গ্যাসের ভলিউম চেঞ্জের উপর নির্ভরশীল। যদি গ্যাসের ভলিউম বেড়ে যায় তাহলে কাজ পজিটিভ হবে। এখন বলো তো, গ্যাসের যদি ভলিউম বাড়ে তাহলে ভালো করে দেখো তো, তাহলে গ্যাসের এই সিলিন্ডারটা এখানে ছিল, পিস্টনটা এখানে চলে গেল, তাহলে এবার কিন্তু ভলিউম বাড়লো। তো ভলিউম যদি বাড়তে হয় তাহলে তোমরা একটা তথ্য বলো, বুঝা বলো। তাহলে আমি যদি উপর থেকে বল দিত, তাহলে এটা যদি সিস্টেম হয় তাহলে এবার আমি কিন্তু পরিবেশ, আমরা সবাই পরিবেশ। তাহলে পরিবেশ যদি বল দিত তাহলে কিন্তু এটা নিচে নেমে আসতো, কিন্তু সিস্টেম যদি বল দেয় তাহলে এটা কিন্তু উপরে চলে আসে। তাহলে দেখো, বল যার কাজ তার। তাহলে সিস্টেম বল দিলে পিস্টন সরে যায়, আয়তন বেড়ে যায়। ওই জন্যে সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পূর্ণ করলো, অর্থাৎ আয়তন বৃদ্ধি পেলে পজিটিভ। এবার উল্টা যদি ঘটে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে, একটা অঙ্ক বাঁচবে না তোমাদের যদি বেসিক ঠিক থাকে, কাজ করলে। আর পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তাহলে এবার বল কার? এবার বল পরিবেশের। পরিবেশ যদি এই পিস্টনের উপর বল দেয় তাহলে পিস্টন উপর থেকে নিচে নেমে আসবে, আয়তন কমে যাবে। তাহলে আয়তন পরিবেশ সিস্টেমের উপর কাজ করলো, অর্থাৎ আয়তন হ্রাস পেলে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। কাজ দুইভাবে বুঝতে পারো, পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ কাজ হয় আয়তন বাড়বে, নেগেটিভ কাজ হলে আয়তন কমে যাবে, হ্রাস পেলে নেগেটিভ। ফাইনালি এটা মুখস্থ রাখতে হবে, সব অঙ্ক হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে ডিউ বের করা যাবে এনসিবিডিটি থেকে, ডিডাব্লিউ বের করা যাবে পিডিভি এখান থেকে। এতটুক মনে রাখলে আমরা থার্মোডিনামিক্সের ফার্স্ট লয়ের যত ম্যাথ আছে, একটা সিঙ্গেল ম্যাথও তোমাদের বাঁচবে না আর কি, একটা সিঙ্গেল ম্যাথও বাঁচবে না। তোমাদেরকে এবার আমি অঙ্ক দেখাচ্ছি, সবাই মনোযোগ দাও। প্রথম অঙ্ক সবাই দেখবে আর কি, শুরু করলাম আর কি। প্রথম অঙ্কটা দেখো লেডিস এন্ড জেন্টলম্যান, দেখো। তাহলে কিভাবে বলেছি তোমরা কিন্তু বিষয়টা মাথায় রেখো। যদি আয়তন বাড়ে বা সিস্টেম যদি নিজে বল দেয় তাহলে পরিবেশের উপর কাজ করবে, তাহলে সেক্ষেত্রে সে কাজটা পজিটিভ হবে। সিস্টেমের অন্তঃস্থ শক্তি বাড়লে পজিটিভ হবে, এরকম। তো একটা অঙ্ক দিয়ে দিচ্ছি আমি, একটা কমন অঙ্ক নিয়ে আগে শুরু করি। তোমাদের বইয়ের একটা ম্যাথ দিয়ে শুরু করি আর কি। এটা বুয়েটে আসা একটা ম্যাথ, কমন, খুবই সহজ ম্যাথ। আমি চাই এই ধরনের ম্যাথগুলো তোমাদেরকে, যাতে তারপরে আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি একটা অঙ্ক শেখাবো, নো টেনশন। দেখো সবাই লক্ষ্য করে দেখো, পিস্টন যুক্ত, দেখো যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে।
একটু আগে শুনে নিও ভালো করে। আমি আবারও বলছি, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ চাপ 600 প্যাসকেলে স্থির রেখে, অঙ্ক করার সময় আগে কিন্তু ফিল করতে হবে, তাছাড়া এই অঙ্কগুলো কেমন কেমন মনে হবে। 600 প্যাসকেলে স্থির রেখে ধীরে 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 500 জুল ধীরে ধীরে সিস্টেমে, সিলিন্ডারেও বলতে পারে, সিলিন্ডারে 500 জুল তাপ সরবরাহ করা হলো। ওকে, এখন কোশ্চেন 1 নাম্বার, গ্যাসের আয়তনের পরিবর্তন কত? গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? দেখো সবাই, কোশ্চেনটা আগে দেখো, গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? আর 2 নাম্বার হচ্ছে গ্যাসের আয়তনের পরিবর্তন কত? সবচাইতে সহজতম চ্যাপ্টার পড়তেছো ফিজিক্সে, এর চাইতে কোনো সহজ চ্যাপ্টার নাই, সেকেন্ড পার্টে কোনো সহজ চ্যাপ্টার নেই এর চাইতে, ঠিক আছে? এটাই একমাত্র চ্যাপ্টার। হ্যাঁ, প্রথমে এই 2-1টা ক্লাস হয়তো বা এরকম মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি সহজ। গ্যাসের আয়তনের পরিবর্তন কত? তোমরা আগে অঙ্কটা ফিল করবে ভাই, সবাই মনোযোগ দিবা আর কি। আমার থেকে চাইছো অন্তঃস্থ শক্তি পরিবর্তন, তোমরা এই অঙ্ক দেখে আগে বুঝতে হবে। আবার এখানে দেখো কার কার কথা বলা আছে, তাপের কথা বলা আছে, তো আবার চাপের কথা বলা আছে, তাপের কথা বলা আছে। তো তোমরা তো সবাই জানো যে অন্তঃস্থ শক্তি, চাপ, তাপ এগুলো যে সমীকরণ দ্বারা রিলেটেড, অন্তঃস্থ শক্তি, তাপ, কাজ এগুলো যে সমীকরণ দ্বারা রিলেটেড, সেই সমীকরণটা হচ্ছে তোমার আমার থার্মোডিনামিক্সের ফার্স্ট ল আর কি। তোমরা ধীরে ধীরে সবাই খুব মনোযোগ সহকারে অঙ্কটা বোঝার চেষ্টা করবে, আমরা অঙ্কটা সবাই দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা আগে যে কাজটা করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, আগে তোমাকে যেটা করতে হবে আয়তনের পরিবর্তন বের করে নিতে হবে আলটিমেটলি। সবাই একটু লক্ষ্য করে দেখো, সম্ভবত একটু ডেটাগত মিস্টেক করছি কিনা আগে দেখে নিই। আচ্ছা, একটু আমি ভুল লিখছি, অন্তত একটু ডেটা কম দিয়েছি। স্থির গ্যাসের চাপ 600 প্যাসকেলে স্থির রেখে ধীরে ধীরে সিলিন্ডারে 500 জুল তাপ সরবরাহ করায় 1000 জুল কাজ সম্পাদিত হলো। এবার দেখো, এবার ঠিক আছে। তো তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, যেখানে কাজের কথা বলা আছে, যেখানে তাপের কথা বলা আছে, সেখানে অন্তঃস্থ শক্তি। একটা ইকুয়েশন, আমাদের ইকুয়েশন হচ্ছে ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ফিল করো, এটাই সমীকরণ, উই নো, এটা আমরা জানি, উই নো। আমি আবারও বলছি, ফিল ইট। আমার যদি কখনো দেখো তাপ, আয়তন, কাজ এগুলো কোনো ইকুয়েশন, সেটাই ক্লোসিয়াসের সূত্র। তাহলে এখান থেকে একটু লক্ষ্য করো, আমার থেকে জানতে চাইছে অন্তঃস্থ শক্তি পরিবর্তন, সরি, ডিইউ ইকাল টু ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। এখন ডিকিউ এর ভ্যালু কত, ডিকিউর ভ্যালু কত, এটা একটু তোমাকে বুঝে বুঝে বসাইতে হবে কিন্তু, বুঝছো? দেখো সিস্টেমে তাপ দিয়েছি না নিয়েছি, বলতে গ্যাসের তাপ 600 প্যাসকেলে স্থির রেখে ধীরে ধীরে সিলিন্ডারটাই এখানে সিস্টেম, 500 জুল তাপ দিয়েছি। তাহলে সিলিন্ডারে যেহেতু তাপ দিয়েছি, সিস্টেমে যেহেতু তাপ দিয়েছি, তাহলে সিস্টেম কাউকে তাপ দিয়েও যে কথা, তার নিয়েও তো একই কথা। তার মানে ওকে দিছো মানে ও নিয়েছে, তার মানে এটা কিন্তু পজিটিভ ওয়ার্ক, পজিটিভ তাপ, তার মানে এটা কিন্তু প্লাস। তাহলে প্লাস আর ডবল করে দেওয়ার দরকার নেই। এবার আসো ডিডাব্লিউ, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, তাপ সরবরাহ করে 1000 জুল কাজ সম্পাদিত হলে। এখন শোনো, এই জায়গায় কিন্তু আমি ইচ্ছা করে কথাটা এখানে কিন্তু বলে দেয়নি যে সিলিন্ডার কাজ করলো নাকি পরিবেশ কাজ করলো। তো তোমরা একটু মনে রেখো, যদি কখনো এরকম কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা ধরে নিব সিস্টেমই কাজ করেছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিব সিস্টেমই কাজ, কিছু বলা নাই মানে ধরে নিব সিলিন্ডারে এত জুল তাপ দেয়, 1000 জুল কাজ, তাহলে সিলিন্ডারই কাজ করেছে। তাহলে এটাও পজিটিভ ওয়ার্ক যেহেতু, তাহলে এই দুটা যদি বিয়োগ করি, তাহলে দেখো আলটিমেটলি 500। তোমরা ফিল করো, এটা দেখো থার্মোডিনামিক্সের এই সূত্রটা কিভাবে আমাদেরকে শক্তির সংরক্ষণশীলতার নীতির ধারণা দিচ্ছে, তোমরা মজা পাবে ব্যাপারটা।
জুলের সূত্রে যে ভেজাল আছে তার বড় প্রমাণ একটা জিনিস শোনো ভাই, আপনি কত তাপ দিছিলেন, আপনি তাপ দিছিলেন সিস্টেম, অঙ্ক দেখেন, অঙ্ক এগুলো অঙ্ক তো অনেকেই পারে রে বাবা, আগে থিওরি বুঝে কয়জন সেটা আগে কথা হচ্ছে সিলিন্ডারে 500 জুল তাপ দিছি, তাপ দিলে 500 জুল, কাজ হলো 1000 জুল, এটা কি আদৌ পসিবল নাকি? আমরা বড়জোর তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করতে পারি, তাহলে তাপ আর কাজ পরস্পরের সমান হতো, তাহলে 500 জুল এনার্জি দিয়ে 500 জুল ওয়ার্ক পেতে পারে, কিন্তু 500 জুল দিয়ে 1000, তাহলে বাকি এনার্জির উৎস কি? তাহলে বাকি এনার্জির উৎস কিন্তু ইন্টারনাল। তোমরা জানো প্রত্যেকটা সিস্টেমের মধ্যে নিজস্ব কিছু শক্তি আছে যা পরিবেশ এবং পরিস্থিতি অনুসারে অন্য শক্তিতে রূপান্তর হতে পারে তথা তা কাজ সম্পাদন করতে পারে। এই জন্যে দেখো তার মানে সিস্টেমের ভিতর যে নিজস্ব 500 জুল ছিল সেই 500 জুলও কাজ সম্পাদন করছে, যার ফলে দেখা যাচ্ছে টোটাল ওয়ার্ক হয়েছে 1000 জুল। তাহলে সিস্টেম বলো তো, তোমার কাছে কিছু টাকা ছিল, তুমি যদি সে টাকা, তোমার বাবা দিছে 100 টাকা, তোমার নিজের জমানো ছিল 50টা, তুমি যদি সেখান থেকে কিছু টাকা খরচ করো তাহলে তোমার কিন্তু এবার জমানো টাকা কমে যাবে। এই জন্য দেখো অন্তস্থ শক্তির পরিবর্তন কিন্তু এখানে নেগেটিভ, নেগেটিভ মানে হ্রাস, হ্রাস পেয়েছে মানে ওই শক্তি দিয়ে ওই কাজ করেছে। আবার ফিল করো, ভালো করে ফিল করো, খুবই মজার ব্যাপার, কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি দিলাম 500 জুল তাপ, কাজ হলো 1000 জুল, তাহলে বাকি 500 জুল লাগবে তো, কাজ শক্তি ছাড়া তো কাজ হবে না, তাহলে বাকি 500 জুল দিছে অন্তস্থ শক্তি, কারণ সিস্টেমের মধ্যে নিজে, তাহলে ও যদি দেয় তাহলে ওর কমে গেছে, তার মানে ওর হ্রাস পেয়েছে। এই জন্য দেখো এটা নেগেটিভ এসছে, এনে কমেন্ট আসতে পারতো, এটাই পরীক্ষায় আসে 500 জুল বৃদ্ধি, 500 জুল হ্রাস, 500 জুল অপরিবর্তিত কোনটি, তাহলে উত্তর কিন্তু 500 জুল হ্রাস। এটা আশা করি তোমরা বুঝতে পারবে সবাই, এতটুকু বুদ্ধি তোমাদের সবার আছে। আর 2 নাম্বার দেখো বলছে আয়তনের পরিবর্তন। হ্যাঁ, তোমরা এভরিওয়ান নোজ দ্যাট যে কাজের সাথে আয়তনের একটা রিলেশন আছে, কাজের সাথে আয়তনের একটা রিলেশন আছে। তো আমরা DW ইকাল টু কাজ PdV, এখন বলেই দিছে 600 প্যাসকেলে চাপ রেখে, তার মানে চাপ কিন্তু 600 প্যাসকেলে অলওয়েজ, তাহলে আমি তাপ দেওয়ার পরও চাপ চেঞ্জ নাই, তাহলে চাপটা কিন্তু কনস্ট্যান্ট ছিল। এই জন্য আমি কিন্তু এই সূত্রটা লিখতে পারলাম DW ইকাল টু PdV, তাহলে ডিভি মানে আয়তনের পরিবর্তন, DW/P। এখন DWর মান হচ্ছে 1000, বলেই দিছে এটা পজিটিভ, কারণ সিস্টেম নিজে কাজ করেছে, সিস্টেম নিজে কাজ করছে, যদি সিস্টেমের উপর তাহলে নেগেটিভ হতো। আবার পি এর মান ছিল হচ্ছে তোমার 600, তাহলে কাটাকাটি করলে যেটা আসে আর কি, কাটাকাটি করলে প্রবাবলি 600 ভাগ 1.67, 1.67। এখন ঘটনা আছে, এখানেও ভুল করবে, আয়তনের একক দিতে হবে, একক কিন্তু এসআই একক দিতে হবে ভাই, এখানে ফিজিক্স পড়িচ্ছ, এখানে লিটার চলবে না, এখানে তোমাকে অবশ্যই ঘনমিটার নিয়ে আসতে হবে। 1.67, এবং যেহেতু ফলাফল পজিটিভ এসেছে তার মানে বলতে হবে সিস্টেমের আয়তন বেড়েছে, সিস্টেমের আয়তন, যেহেতু ওয়ার্ক ডান পজিটিভ তাহলে আয়তনের চেঞ্জটাও পজিটিভ, তার মানে সিস্টেমের আয়তন বেড়েছে। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই ফিল করতে পেরেছো, অঙ্কটা সবাই ফিল করতে পারছো। আমি তোমাদেরকে এবার আরেকটা বিশেষ জিনিস নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলতে চাই, তোমরা একটু লক্ষ্য করে দেখো, সবাই মনোযোগ দিবা, সবাই দিত। এই অঙ্কটা 3 স্টার, এটা লাস্ট অঙ্ক আজকে তোমাদেরকে এই 2টা অঙ্কই শেখাবো আর কি, লাস্ট অঙ্ক। এটা সবচাইতে ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা অঙ্কটা হয়তো বা আগের অঙ্কটা সবাই ফিল করেছো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যারা আসো ওকে ওকে, বুঝতে পারছো তো কি না? বুঝতে পারলাম না, কোনো সমস্যা? সুমাইয়া, মিটু, তোমার কোনো প্রবলেম? সবাই ওকে লিখেছে, তুমি না লিখেছো, কারো বুঝতে কোনো অসুবিধা হলো? বুঝতে অসুবিধা হলো বলো। লাস্ট ম্যাথ বাবা, বেশি সময় লাগবে না এই ম্যাথটা, বলো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এবার যে অঙ্কটা করাবো সেটা একটু লক্ষ্য করার চেষ্টা করো, দেখো। চলেন, ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট ম্যাথ, টুডেস লাস্ট ম্যাথ। আপনারা দেখেন, আমি একটু লিখছি, অঙ্কটা সবাই বুঝে লিখবা আর কি। 1 গ্রাম পানিকে, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, পানিকে স্বাভাবিক
বায়ুমণ্ডলীয় চাপে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটালে 1672 সিসি বাষ্পে পরিণত হয়। ওকে, তোমার বাষ্পে পরিণত হয়। উক্ত ঘটনায় কৃত কাজ এবং অন্তস্থ শক্তির ওকে দেখে নিই, কৃত কাজ এবং অন্তস্থ শক্তির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। পরিবর্তন নির্ণয় করো। দিস ইজ লাস্ট ম্যাথ। কিন্তু এক অঙ্ক শিখলে অনেক কিছু শেখা হবে। আর একটা অঙ্ক করাইলে তাপগতিবিদ্যার সকল মানে ফার্স্ট ল এর সকল অঙ্ক হয়ে যাবে, সকল অঙ্ক হয়ে যাবে, সকল, নট অনলি সিঙ্গেল, সকল অঙ্ক হয়ে যাবে। আর একটা অঙ্ক হলে কিন্তু ওইটা করাবো না, ওইটা করাইতেই আমার হয়তো 10-15 মিনিট লাগবে আর কি, একটু বড় অঙ্ক। আমি শুধু আজকে এটা তোমার করাইতেছি। এক্ষেত্রে অনেক জ্ঞানের বিষয় আছে, তোমরা ভালো করে শুনবে আর কি, আমার মতো করে ভাবো আমি কিভাবে এই প্রবলেমটা আমি স্টুডেন্ট হলে কিভাবে সলভ করতাম, বা আমি কোনো একটা প্রবলেম তোমরা যখন আমাকে দাও আমি কিভাবে চিন্তা ভাবনা করে সলভ করি। আমি আমার থিঙ্কিং লেভেলটা তোমাদেরকে বলি। আমি আগে প্রথমে যেটা দেখি যে আমাদের ডেটা, আমি আগে কি কি ডেটা দেওয়া আছে এবং সেই ডেটার কাছাকাছি কি সূত্র আমার জানা আছে এটাই দেখো। এখানে কিন্তু তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছো, যদিও অন্তস্থ শক্তির ব্যাপার চাইছে আমার কাছে। অন্তস্থ শক্তি আমরা এই পর্যন্ত সিলেবাসে কোথাও পড়িনি, আর ভবিষ্যতেও কোথাও পড়বে না সিলেবাসে, শুধু ফার্স্ট লয়ের ভিতরে অন্তস্থ শক্তি আছে। তো আমরা এটা মোটামুটি নিশ্চিত যে এটা আসলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ের ম্যাথ আর কি। তো আমি আলটিমেটলি এই ক্ষেত্রে দেখো সলিউশনটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো যে ডিকিউ ইকাল টু টিইউ প্লাস ডিডাব্লিউ। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন তোমাকে চাই হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। আমি আগে পরিবর্তন নিয়ে কথা বলি তোমাদের সাথে, এটা নিয়ে কথা বলি। তো এই অন্তস্থ শক্তির পরিবর্তন পেতে গেলে একটা প্রবলেম যেটা দাঁড়াবে, ডিইউ ইকাল টু, প্লিজ সবাই আগে ভাবো ভালো করে, ডিইউ ইকাল টু, এই কোশ্চিনটা নাও দিতে পারে তোমাকে, ওই একটা কোশ্চিনই দিতে পারে, ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। এখন চলো তোমাদের সাথে এখানে কথা হবে। 1 গ্রাম পানি এখানে লিখে রাখলাম। ওকে, তোমরা আমাকে এখন বলো ডিকিউ, ডিকিউ হচ্ছে সিস্টেম। আচ্ছা বলো তো 1 গ্রাম পানি তুমি রিকোয়েস্ট করে কোনোদিন বাষ্পে পরিণত করতে পারবে? তোমরা আগে বলো তো। তো পানিকে যদি বাষ্পে পরিণত করতে হয়, 1 গ্রাম পানিকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটালে, তার মানে ওই পানির তাপমাত্রা ছিলই আসলে আগে থেকেই তোমার 1 গ্রাম পানিকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটালে 1672 সিসি বাষ্পে পরিণত হয়। এখন এক্ষেত্রে তোমাদেরকে একটা তথ্য বলি, পানির শুরুর তাপমাত্রা কিন্তু বলা নাই, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা তোমাদেরকে এই অঙ্কের ক্ষেত্রে একটু বলি। প্রথম কথা, এই ক্ষেত্রে তোমাদেরকে আগে প্রথম যে জিনিসটা বিচার করতে হবে যে পানিকে বাষ্পে পরিণত করতে হলে তাপ দিতে হবে, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে বাষ্পে পরিণত করার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে বাষ্পে পরিণত করা কিন্তু এক কথা না। তো এই ক্ষেত্রে অবশ্যই এটা স্পষ্ট উল্লেখ করা হয়নি, যদিও এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে, মানে আমরা জানি তো স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই ফুটে। অঙ্কটা একটু ওরা করছে, আমি অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা এরকম করে দিলাম যে 1 গ্রাম পানিকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস, ওকে এখান থেকে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবাই এটা মনোযোগ দাও। অঙ্কের শুরুটা এখান থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম পানিকে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটালে এত ডিগ্রি বাষ্পে পরিণত হয়।
তাহলে এখন আগে প্রথমে আমাকে দেখতে হবে কতখানি, আগের অঙ্কের একটা সুবিধা ছিল তুমি সিস্টেমে কতটুক তাপ দিছো বা নিছো সেটা ডিরেক্ট বলা আছে, কিন্তু এই ক্ষেত্রে সিস্টেমে তাপ দিবে না নিবে এটা তোমাকে ডিসিশন নিতে হবে। যে বাষ্প করতে হলে অবশ্যই আমাকে তাপ, আমি যদি উল্টা বলতাম যে বাষ্পকে পানি করা হয়েছে তাহলে কিন্তু তাপ আমাকে অপসারণ করতে হতো সিস্টেম থেকে, তাহলে এখানে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো, আমাকে ডিকিউ আগে বের করে নিতে হবে। আচ্ছা, আমার একটু জায়গাগত সংকট, আমি একটু একটা কাজ করলাম, ডিকিউটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সবাই বলো 0°C তাপমাত্রার পানিকে, 0°, আমি এটা প্রথম ক্লাসেই তোমাদেরকে শিখাইছি, 0°C তাপমাত্রা, সরি 0 না, 20°C তাপমাত্রা ওয়াটারকে আমি যদি 100°C তাপমাত্রা বাষ্পে নিয়ে যেতে চাই তাহলে আমাকে 2 স্টেপে তাপ দিতে হবে। ভালো করে দেখার চেষ্টা করো, 20°C ওয়াটার, একে যদি হিট দিই তাহলে একবারে না, কিন্তু 20 থেকে তাপ বেড়ে কিন্তু 100। কোনো বস্তুকে তাপ দিলে, তরলকে তাপ দিলে তার তাপমাত্রা বাড়ানো যায় স্ফুটনাঙ্ক পর্যন্ত, তাহলে 20-এর তাপমাত্রা আমি বাড়াইতে পারবো। আর যদি তাপমাত্রা বাড়ে তাহলে অবস্থা চেঞ্জ হবে না, ওয়াটার ওয়াটারই থেকে গেল 20 থেকে 100 হলো। এবার যদি আমি হিট দিই তাহলে এটা কিন্তু আর 100ই থাকবে, কিন্তু এটা ওয়াটার ছিল, এটা হয়ে যাবে স্টিম। আমাকে এটাই করতে বলেছে, 20°C তাপমাত্রা ওয়াটারকে 100°C তাপমাত্রা স্টিমে নিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে বলো কতটুক ডিকিউ লাগবে। ডিকিউ তাহলে 2 স্টেপে দিছি। এখানে তোমরা জানো যে সূত্র দুইটা, একটা এমএস ডেল থিটা আর একটা এমএলএফ বা এমএলভি। তো এই ক্ষেত্রে দেখো 20-এর থেকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি এমএস ডেল থিটা প্লাস, এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু যেহেতু ভ্যাপারাইজেশন করা হয়েছে এমএলভি, তাহলে সিস্টেমের তাপ কিন্তু 2 স্টেপে দেওয়া হয়েছে, তাহলে টোটাল তাপের পরিমাণ এটা। আর এখান থেকে লক্ষ্য করে দেখো এম পানির ভর, এটা নিয়েও আবার তোমাদের একটা সমস্যা হয়ে যাবে। পানির ভর তো দেওয়াই আছে 1 গ্রাম, এগুলো কিন্তু গ্রাম টামে রাখা যাবে না বাবা, 10⁻³ এত গ্রাম, সরি এত কেজি, 10⁻³। তাহলে এখান থেকে যদি আমি এম কমন নিই, আচ্ছা একবারেই বসাই দিচ্ছি, 10⁻³ এসের মান কিন্তু 4200, মাথা কুল করো। কেন এমএস ডেল থিটা, এটা কি বুঝালাম? এটা বুঝালাম 20° তাপমাত্রা পানিকে 100° নিয়ে যেতে কতটুক তাপ লাগে, তাহলে কতটুক তাপ লাগে, কত ভর, কত আপেক্ষিক তাপমাত্রা পরিবর্তন। তুমি ডেল থিটাও দিতে পারো, ডেল টিও দিতে পারো। তাপমাত্রা পরিবর্তন 20-এর থেকে 100 নিয়ে গেল, তাপমাত্রা পড়ে 100 - 20, তাহলে 80। এমএলভি তোমরা তো জানো, তরল অবস্থাও পানির ভর যা থাকবে, বাষ্প হলেও ভর অপরিবর্তিতই থাকে, তাহলে ভরের মান 10⁻³। আর এলভি বাষ্প করতে যে তাপ লাগে সেটা তোমরা সবাই জানো, বাষ্প করতে যে তাপ লাগে সেটা হচ্ছে 22.68 × 10⁵। এটা করলে দেখো আমরা এখান থেকে একটা পজিটিভ এত জুল এটা তাপ পেয়ে গেলাম, যে কত তাপের প্রয়োজন সেটা পেয়ে গেলাম। এবার একটা প্রবলেম দেখো এখানে আছে, কতখানি কাজ না দিলাম, এই দুইটা না জানলে এটা জানতে হবে, কিন্তু কাজের কথা বলা নেই। কিন্তু কাজ বলা নাই তো কি হয়েছে, আমরা DW বলেই দিছে যে স্বাভাবিক চাপে, তার মানে চাপটা কিন্তু অলওয়েজ স্বাভাবিক ছিল, তার মানে চাপটা ধ্রুব ছিল। তাহলে DW আমরা লিখতে পারবো PdV। তাহলে এখন তোমরা একটু লক্ষ্য করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। PdV মানে আমি কিন্তু লিখতে পারবো PV2 - V1, শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। এখন স্বাভাবিক চাপ তোমরা সবাই জানো 1 অ্যাটম, তো 1 অ্যাটম মানে কিন্তু 1 অ্যাটম লেখা যাবে না 101 বা 1.01 × 10⁵, যার যেটা খুশি লেখো। আমি 101 ব্যবহার করলাম, 325। এবার এসো V2, বলো তো ছিল ওয়াটার, হয়ে গেল কি স্টিম হওয়ার পর তোমরা তো জানো পানির অণুগুলো ঘন এবং সন্নিবিষ্টিত, কিন্তু গ্যাসের অণুগুলো কিন্তু পরস্পর থেকে কিন্তু অনেক দূরে অবস্থান করে, ফলে এতটুকু পানিকে বাষ্প বানালে কিন্তু অনেক বেশি বাষ্প হয়ে যাবে, এবং তার আয়তন কিন্তু হয়ে গেছে 1672 সিসি। কিন্তু এখানেই কথা আছে, তুমি সিসি তো রাখতে পারবে না, সিসি তো রাখা যাবে না, তোমাকে নিয়ে যেতে হবে ঘনমিটারে নিয়ে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথমে প্রাণী ছিল হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম পানির আয়তন কত তোমরা এটা সবাই জানো, এটা তোমরা সবাই জানো 1 গ্রাম পানির আয়তন কতটুক। এই জিনিসটা তোমাদেরকে এখন কেমিস্ট্রি থেকে বের করতে হবে। তোমরা তো এটা মনে হয় পড়েছিলে, 1 ঘনমিটার মানে 1000 লিটার, আমি যদি ভুল না বলি, ঠিক এখান থেকে পড়ছিলে 1 লিটার মানে 10⁻³ ঘনমিটার। সবাই এটা জানো, 1 ঘনমিটার 1000 লিটার। 1 ঘনমিটার আয়তন সমান 1000 লিটার। 1 ঘনমিটার চৌবাচ্চার মধ্যে 1000 লিটার পানি থাকে, 1 লিটার ইকাল টু এটা। তো এখান থেকে তোমরা আমাকে একটা তথ্য একটু সবাই দিলে খুব খুশি হই। তোমরা কি জানো সিসি মানে 1
সিসি, এই সিসিও যে কথা 1 ঘন সেন্টিমিটারও একই কথা। তো মিটারের সাথে আবার ঘনমিটারের সম্পর্ক আছে। তো তোমরা এটা সবাই হয়তোবা জানো। এবার তোমাদেরকে আমি এতটুকু দায়িত্ব দিই, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা যে কাজটা করো, তাহলে V2 তো দেয়াই আছে রে বা, V2 তো দেয়াই আছে যে এর আয়তন 1672 সিসি। তাহলে তোমার কাজ হচ্ছে এই 1672 সিসিকে ঘনমিটারে রূপান্তর করবে। কত ঘনমিটার হয় সেটা তোমার দায়িত্ব। ঠিক একইভাবে পানির আগের ভর দিয়েছিল কিন্তু আয়তন দিয়ে নেই, কিন্তু পানির ভর দিয়েছিল 1 গ্রাম। 1 গ্রাম মানে আবার কতটুকু, সেটাকেও আবার 1 গ্রামকে আবার ঘনমিটারে কনভার্ট করো, কত হয় এটার মানও বসাও, এটার মানও বসাও, 2 মান বসাই এখানে বসাইলে তুমি ফাইনালি ডিইউ এর মান পেয়ে যাবা। আমি আরেকবার রিপিট করছি, অঙ্কটা অবশ্যই আমি না পারলে আমি অবশ্যই করে দেবো। তোমাদেরকে একটু শেষবারের মতো বলি, ভাই আমাকে বলছে যে আমার কাছে কিছু পানি দিয়েছিল, যে পানির তাপমাত্রা ছিল 20, তাকে তাপ দিয়ে আমি বাষ্প বানাইছি। তো তাপ দিছো, বাষ্প হয়েছে, আমি সিস্টেমে তাপ দিলাম। তো সিস্টেমে যদি তাপ দিই, তাহলে তাপ দিলে তো অন্তস্থ শক্তি চেঞ্জ হয়, কাজ হয়। তো সেটাই তো আমার থেকে চাইছে। কাজ যে হয়েছে তার বড় প্রমাণ 1 গ্রাম পানি হয়েছে 1672 সিসি, মানে পানির আয়তন বেড়ে গেছে, তার মানে তো কাজ হয়েছে। আয়তন চেঞ্জ হলেই তো কাজ হয়। তাহলে আলটিমেটলি কাজ হতে গেলে কিন্তু এখানে অন্তস্থ শক্তিও চেঞ্জ হয়। তো তোমার থেকে আমি অন্তস্থ শক্তির চেঞ্জ চাইছি। তো কতটুকু তাপ দিছি সেটা আমি বের করে নিছি এখান থেকে, কতটুকু কাজ হচ্ছে সেটা এখান থেকে বের করবা। এটা করে আমাকে আগামীকাল উত্তর জানাবা। আগামীকাল আশা করি তোমাদের সকাল, তোমাদের যেটা বলছিলাম সেটাই, তোমরা যে টাইমটা বেছে নিছো সকাল 11:30, আমি 11:30তেই ক্লাস নেবো আগামীকাল। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তোমরা এতটুকু লাস্টের অঙ্কটা আমি তো অঙ্ক করে দিছি, ফিজিক্স করে দিছি, তোমরা ডেটা বের করা জানবে না 1672 সিসি মানে কত ঘনমিটার, এটা তোমাদের দায়িত্ব আর কি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, তোমরা 1932 কিরে বাবা, 1932-এর তো কোনো ব্যাপারই নাই আর কি। 1932 বলছিলাম না, 1672-ই তো বলছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই পর্যন্তই আজকের ক্লাস। তোমরা ক্লাস লেকচার অবশ্যই সবাই ইনপুট করবা, সবাইকে ধন্যবাদ আর কি। কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলে নাও, আমি ছেড়ে দেবো এখন। এনি কোশ্চেন তাড়াতাড়ি একটু ফাস্ট বলো। আর আজকে তোমাদের আমি ওয়েবের একটা ক্লাস নেব, স্পেশাল ক্লাস, সন্ধ্যা 7টায় তোমরা থাকিও, সন্ধ্যা 7টায় একটা ক্লাস নিব। ওকে, থ্যাংক ইউ ঐশী। ওকে জগদীশ, ওকে। কোনো প্রবলেম থাকলে বলো, কোনো ক্লাসে অসুবিধা হয়েছে? ক্লাস কি খুবই বুঝতে অসুবিধা হলো কিনা? ভাই আমি জানি না, আমি অনেকদিন পর ক্লাস নিলাম, মানে শৈলের সেই ফুল সুইং জোসটা পাইছি কিনা যায় না, হাউ ইজ দ্য জোস পাইছি কিনা যায় না, তবে আশা করি 2-1 দিনের মধ্যে জোস উইল বি ব্যাক। ঠিক আছে, তো ঠিক আছে আর কি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।